শীষ বাজায়? কেমনটা লাগে? কোন হারামি জানি আমার দেখা গাছের আড়াল থেকে না কোন ঝোপঝাড়ে থেকে শীষ বাজাইতে। আই কে রে তুই? তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে শীষ বাজা। আমি আপনি এতক্ষণ ধরে আপনি শীষ বাজাইতেছিলেন? হ্যাঁ, আপনার জায়গায় যদি খালি অন্য কোনো পোলা হইতো তাহলে ওরা মাইর একদম নাক ফাটাই ফেলতাম। আমি জানি তো, তুমি যে মেরে আমার নাক ফাটাবে না সেটা আমি খুব ভালো করে জানি, এর জন্য শীষ দিচ্ছি। তাহলে আপনি আমারে দেখা কে লিগা শীষ বাজাইতেছিলেন এটা এখন কর। এটা কোনো কথা বলো তো? ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না মানুষ করে, এর জন্য শীষ দিচ্ছিলাম। আর শুধু শীষ না, তোমার জন্য আরো কিছু এনেছি, একটা গিফট এনেছি। এটার মধ্যে আবার কি? ওই একটা 3 পিস আমার খুব পছন্দ হয়েছে। আমার তো দেওয়ার মানুষ নেই, তাই ভাবলাম তোমার জন্য নিয়ে নেই। এই নাও। না, এই গিফট তো আমি নিতে পারবো না। আর তাছাড়া আপনি আমার গিফট দিবেন কেন? দিব, আমার ইচ্ছা, আর মায়া লাগে তাই। হ্যাঁ, আমার জন্য আপনার মায়া লাগে? কিন্তু আমি তো আপনার কেউ হই না। হও না তো কি হয়েছে, হবে। সময় কি চলে যাচ্ছে নাকি? সময় তো আছে এখন। হইছে থাক, আমি এখন আর আপনার সাথে দাঁড়া দাঁড়া কথা বলতে পারবো না। আমার অনেক কাজ আছে, আমি তাহলে এখন বাড়ির দিকে যাই। আমার গিফট এটা আমি নিতে পারবো না, আমার আব্বাই দেখলে মারবো। তুমি যদি আমার গিফট না নাও তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। কষ্ট পাইলে পান, কিন্তু এটা নেওয়া যাইব না। নাও না, একটা গিফট তো তোমার জন্যই কিনছি। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। গুনগুনা গুনগান গাইয়া নীলব মোরা। ওই দাঁড়া, কি ব্যাপার? আমারে দেখে তুই হাতে পিছনে কি লুকাইলি? বের কর দেখি। কই আব্বা, কিছুই না, এই যে দেখো হাত খালি। আমি নিজের চোখে দেখছি কিছু লুকাইছস। বের কর, নে বের কর। নতুন জামা? তুই জামা পাইলি কই? সত্যি কথা কয়, এই জামা তুই কই পাইলি? আব্বা সৈকত দিছে। কি? সৈকত তোরে জামা দিছে? তোর মানে গ্রামের লোকজন যা কয় তা সত্যি? তুই আমার মুখে চুনকালি মাখবি? এত বড় সাহস তুই কই পাইলি? তুই সৈকতের লগে ওই কেমনে করি? তোর আজকে আমি শেষ করে ফেলাম, শেষ করে ফেলাম। তুই কি আমার একটু শান্তি দিবি না? মানুষের জীবনে সন্তান সন্ততি আহে আশীর্বাদ হইয়া, তুই তুই আমার জীবনে অভিশাপ হইয়াইছস। তুই জন্ম নেওয়ার সময় তোর মা মারা গেছে, মানে তুই পৃথিবীতে জন্ম নিলি আমার জন্য অশান্তি নিয়ে আইছস। তুই তুই মরতে পারস না, তুই মর, নইলে আমি মরি, আল্লাহ আমারে নিয়ে যাক, কিন্তু অশান্তি আর আমার ভাল লাগে না। আব্বা তুমি একটা কাজ করো, নিজের হাতে আমার গলা টিপা মানে মাইরা পালো আব্বা। আমিও বাঁচতে চাই না। এই জীবনটাকে কি হইব, যে জীবনে শুনতে হয় আমি নাকি আমার বাপের অভিশাপ, আমি নাকি আমার মারে খাইছি। আমার না এইসব কথা শোনার বাঁচতে ইচ্ছা করে না আব্বা। আমারও ইচ্ছা করে তোর গলা টিপা মাইরা ফেলাই। আচ্ছা তুই আমার কত, সৈকত তোর এই নতুন জামা কেন দিল? কেন তোরে দিল? কি সম্পর্ক সৈকতের সাথে তোর? আব্বা কেন আমারে দিছে আমি জানি না, আমি জিজ্ঞেস করছিলাম আপনি আমার এত দামি একটা জামা দিলেন কেন? উনি শুধু এইটুকু কইলো আমার জন্য নাকি তার মায়া লাগে, আমার দেখলে তার আপন মনে হয়। মায়া 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 লাগে তাই না? আমাকে কারো মায়ার দরকার নাই, কোনো দরকার নাই। আপন মনে হয় আমাকে কোনো আপন জনের দরকার নাই। গরিবের আপন বলতে কেউ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ আমাকে আপন। তুই এক কাজ কর, এই জামা তোল, এখনই সৈকতে তুই দিয়াবি। নে উঠা।
কেন তোর মায় মরার সময় কি আমারে নিয়ে যাইতে পারলো না? আল্লাহ তো দুইজনে একসাথে নিয়ে যাইতে পারতো। বাবাজি, সৈকতের ভাবসাব চলাফেরা দেখতেছো তো, তাই না? ওরে একটা বংশীয় মেয়ে দেখে বিয়ে করো তাড়াতাড়ি, আমার ভালো ঠেকছে না। আম্মা, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমি অবশ্য কয়েক জায়গায় কথা বলে রাখছি, আমাকে বলছে ওরকম ভালো ফ্যামিলির কোনো মেয়ে যদি পায় আমাকে জানাবে। শোনো, আমার ভাইয়ের বিয়ে বলে কথা, তুমি তো যাকে তাকে দায়িত্ব দিতে পারো না। আমার ভাইয়ের বিয়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমাদের পরিবারের ছেলের বিয়ে বলে কথা, যে সেই বংশের মেয়ে হলে তো হবে না, উচ্চ বংশের ভালো সুন্দরী মেয়ে লাগবে। হ্যাঁ বাবাজি, কোনো ছোট লোক গরিবের মেয়ে যেন আমার বাড়িতে না আসে। ছোট লোকদের সাথে আমি একদমই মানিয়ে চলতে পারি না বাবা। আম্মা, আপনি এসব নিয়ে কেন চিন্তা করতেছেন? আমি কি বুঝি না? আমি কি জানি না আপনার কি স্ট্যাটাস? আমি ঠিক সেরকম একটা মেয়ে খুঁজে বের করার চেষ্টা করতেছি। মুন্নি, আমি অনেক কিছু রান্না করেছি তোদের জন্য, টেবিল ভর্তি করে সাজিয়ে রেখেছি। যা যা, জামাইকে নিয়ে খা যা। ঠিক আছে, চলো। কি ব্যাপার, এই বাড়িতে কাকে চাস? ওই মানে সৈকত ভাইয়ের কাছে। তুই এখানে কেন? ওই যে সৈকত ভাইয়ের কাছে আইছিলাম, উনি আমার একটা 3 পিস দিছে তো ওটা ফেরত দিতে আইছি। কি সৈকত তোরে 3 পিস কিনা দিছে? কই দেখি তো, দে তো। দাঁড়াও মা, দেখতেছি। মা, এটা তো নতুন জামা আর অনেক দামি। এই জামা তোকে সৈকত দিল কেন? হারাম জাদি, এই জামা তুই কেন নিছিস ওর কাছ থেকে? আমি নেই নাই। মা, ওকে মারছো কেন? সৈকত, তার আগে তুই আমাকে জবাব দে, এই 3 পিস কেন ওই মেয়েটাকে গিফট করেছিস? মা, সামান্য একটা 3 পিস গিফট করেছি, এর জন্য তুমি ওকে মারবে? দেখো মা, আমি আমার টাকা দিয়ে ওকে গিফট করেছি, তার জবাবদিহি তো আমি তোমাকে করব না। এর জন্যই আমার কাছে জবাবদিহি করতে হবে, কারণ হচ্ছে তুই একটা যুবক ছেলে, ও একটা যুবতী মেয়ে। একটা যুবক ছেলে যুবতী মেয়েকে কেন গিফট করবে শুনি? হ্যাঁ ভাইয়া, মা তো ঠিক কথাই বলছে। তুমি 3 পিস গিফট করবা, তাও আবার এরকম একটা মেয়েকে। যদি আমাদের লেভেলের কাউকে গিফট করতা সেটাও মানা যেত, কিন্তু তুমি কি বুঝে এরকম একটা মেয়েকে 3 পিস গিফট করতে, আবার এত দামি 3 পিস? আহা, তুমিও না একটা বোকা। তুমি ওনারা কেন শুধু শুধু দোষারোপ করতেছো? আরে দোষটা তো হচ্ছে এই লোভী মেয়েটার। দেখো না, তার ড্রেস আপ দেখে মনে হচ্ছে একটা ফকিন্নি ঘরের মেয়ে। আর আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখছে, টাকা পয়সার লোভে এই কাজটা করছে, পটানোর চেষ্টা করছে। দেখছেন, আমি আপনারে কইছিলাম না এই 3 পিসটা আমি নিতে পারবো না? দিলেন তো জোর করে আমার হাতে। এখন প্রত্যেকটা মানুষ মিলা আমি গরিব বলে আমারে কেমন করে অপমান করতেছে। আপনার মা পর্যন্ত আমার গায়ে হাত তুলছে। আমরা গরিব মানুষ বলে কি আমাকে কোনো মান সম্মান নাই? জেনে যাবো হেনেই সবাই কথা শুনাইবো, গায়ে হাত তুলবো। আমি আগেই আপনারে বারবার করে কইছি আমি আপনাদেরও কোনো উপহার নিতে পারবো না, কিন্তু আপনি শুনেন নাই। আপনি জোর করে আমার হাতে ধরাই দিয়েছিলেন। এই মেয়ে শোন, একদম কান্নাকাটি না। ভবিষ্যতে আমার ছেলের কাছ থেকে কোনো গিফট নিতে পারবি না, কথাটা মনে থাকে যেন। যা এখান থেকে। মা, কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করোনি। আমি ভালোবেসে একটা মেয়েকে গিফট করেছি, তাও সামান্য একটা 3 পিস। তার জন্য তুমি মেয়েটাকে এভাবে মারলে, এভাবে বাড়ি থেকে বের করে দিলে অপমান করে। হ্যাঁ শোনালাম, কারণ আমি চাই না কোনো মেয়ের পিছনে তুই উল্টাপাল্টা খরচ করিস। ভাইজান, তুমি তো এই বংশের ছেলে, কিন্তু তোমার রুচি এত নিচে নেমে যাবে সেটা মেনে নেওয়া যায় না ভাইজান। তুমি এত ভালো পড়াশোনা করলা, ভালো একটা জায়গায় আছো, শেষ পর্যন্ত আমাদের এই গ্রামের এরকম ফকিন্নি একটা মেয়েকে তুমি এত এক্সপেন্সিভ 3 পিস গিফট করলা। তুমি ওর মধ্যে কি পাইছো ভাইজান? চুপ কর মুন্নি, তুই ভুলে যাস না আমি তোর বড় ভাই। শুন সৈকত, কথাটা মনে রাখিস, ভবিষ্যতে যেন আমি আর না দেখি ওই মেয়েকে তুই কোনো গিফট করেছিস। যা এবার ঘরে যা। মা, এবার আপনি বুঝতে পারছেন যে আপনার গুণধর ছেলে সৈকত, তার সাথে তার কি সম্পর্ক? বুঝতে পারি নাই মনে করেছ? আমি ঠিকই বুঝেছি। পুতুল,
জামাটা দিয়েছস? হ আব্বা, জামা দিয়েছি। আব্বা, সৈকত আমারে কয় কি, সৈকত নাকি আমারে ভালোবাসে, আমারে বিয়া করতে চায়। আমি আগে বুঝতে পারছিলাম, নইলে কোনো তো দরকার আছিল না। তোরে নতুন জামা কেন দিব সৈকত? মাগো, একটা কথা মনে রাখিস, গরিবের কেউ ভালোবাসে না, কিন্তু গরিব রে মানুষ ভালোবাসার কথা কয়। তোর সাথে যদি সৈকতের কোনো সম্পর্ক হয়ে যায়, তাহলে গ্রামে আমি মুখ দেখাইতে পারব না। শেষে সৈকত তোরে নিব না, তোর জীবনটা নষ্ট হইব। আর তোর জীবন নষ্ট হইলে আমার জীবনটাও নষ্ট হইব। আব্বা, আমি ওনার অনেকবার বুঝায় বলছি আমি ওনার ভালোবাসি না, আর এই ভালোবাসা আমার দ্বারা হইব না, কারণ আমরা গরিব মানুষ। কিন্তু উনি আমারে বারবার একটাই কথা কইতেছে, উনি নাকি সত্যিই আমার মন থেকে অনেক ভালোবাসে, আমারে বিয়া করব, উনার বাড়ির বউ বানায় নিব। কিন্তু আব্বা, আমি তো এটা বুঝি, আমার এই সমাজ কোনোদিন ওনার বউ বইলা মানবো না। এই তো মা, তুই বুঝতে পারছস। মাগো, এই ভালোবাসার ফাঁদে পা দেওয়ার আগে তুই দক্ষিণ পাড়ার মরিয়মের কথা চিন্তা কর। ও তো বড় লোকের পোলার ওই ভালোবাসছিল, তারপরে ওর গর্ভে সন্তান আসছে, শেষে ওই বাড়িতে সে ঠাই পায় নাই, ওই পোলা পলাইছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে মরিয়ম। ওর জীবনের কথা চিন্তা করলেও তুই সিদ্ধান্ত একটু সঠিকভাবে নিবি মা, এটাই তোর কাছে আমার চাওয়া। ঠিক আছে আব্বা, এখন থেকে তুমি আমারে যা কইবা আমি ওইটাই শুনবো, আমি আর তোমার কথার অবাধ্য হব না আব্বা। ঠিক আছে মা, যা ভাত বার আমি আইতেছি। আম্মা, ডাক দেন। মাইন মিয়া, এই মাইন মিয়া। কে? আরে চৌধুরী বাড়ির লোকজন আমার বাড়িতে। আপনারা এখানে কি জন্য ঠিক বুঝতে পারলাম না। মাইন মিয়া, তোমার সংসার কি ঠিকঠাক মতো চলছে কিনা? ও না, চলছে তো, গরিব মানুষের সংসার যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। না, সংসার যদি ঠিকঠাক চলতো তাহলে আপনি এত বড় একটা জঘন্য কাজ করতে পারতেন না। আয়শা যা দেখতেছি তাতে মনে হচ্ছে যে আপনার সংসারটা ঠিক মতো চলতেছে না, সেজন্য এই কাজটা করতেছেন। বাবাজি, আপনার কথা তো আমি ঠিক বুঝতেছি না। আমি বুঝিয়ে বলছি তোমাকে মাইন মিয়া, তোমার তো আসলে ব্যবসা করার মতো সেরকম কোনো টাকা পয়সা নাই, কিন্তু কি আছে, ঘরে একটা যুবতী মাইয়া আছে। ওই যুবতী মাইয়াটারে মনে হয় কাজে লাগাচ্ছ, তাই না? এটা আপনি কি ধরনের কথা কইলেন? আমার মাইয়ার আমি ব্যবসার কাজে লাগাইছি মানে? আমি তো আপনাকে কথার মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না, দয়া করে একটু খুইলা কইবেন। এই ন্যাকামি করো না, তুমি কিচ্ছু বুঝতেছো না। হ্যাঁ, কিচ্ছু বুঝতেছো না। তোমার যে মাইয়াটা আছে, তোমার মাইয়া যে রঙের রঙের শাড়ি পরে, চুড়ি পরে, কই থেকে আসে এগুলা? কই থেকে আসে? এই যে আম্মা না আমার ছেলে সৈকত, সৈকতের সাথে তোমার মাইয়ার ইটিস পিটিস চলতেছে। কেন চলতেছে? তোমার মাইয়া দেখছে আর তুমিও দেখছো যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কত হাই, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। যদি কোনো রকম ভাবে তোমার মাইয়া আমার ভাই মানে সৈকতকে পটাইতে পারে, তাহলে তো এই ভাঙ্গা টিনের ঘরে থাকা লাগবে না, মাইয়া রাজধানীর মতো থাকবো, আর টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছু তোমার অভাব হইব না। ঠিক আছে, আপনার আর বলতে হইব না, আমি বুঝবার পারছি আপনি কেন এই ধরনের কথা কইতাছেন। শুনুন, আমরা গরিব হইলেও আমাকে মধ্যে লোভ নাই। আসলে ওই সৈকত বাবাজি জোর করে আমার মাইয়ারে একটা জামা দিছিল, কিন্তু আমি রাগারাগি করে আমার মাইয়ারে দিয়া ওই জামা তো আবার ফেরত পাঠাইছি। তাইলে আপনারা কেন এই ধরনের কথা কইতেছেন? আর কোনোদিন কোনো কিছুই ওই চৌধুরী বাড়ির কোনো লোকজন আমার মাইয়ারে দিবার পারবো না, এটা আমি কথা দিলাম। দেখছেন মা, দেখছেন এই ছোট লোকের বাচ্চার কি স্টাইল করে কথা বলা? হ্যাঁ, এত লোভ করে মেয়েরে বিক্রি করে দিতাছস, আবার দাঁড়ায় বড় বড় কথা কস না। ছোট লোক আমরা, কিন্তু একটা কথা মনে রেখে, ওই মন মানসিকতার দিক থেকে না আপনাকে চাইতে আমরা অনেক ভালো আছি। আপনার কথাবার্তা শুনে তো মনে হইতেছে ছোট লোক আমি না, ছোট লোক আপনারা। কি আমরা ছোট লোক? বাবাজি বলছে কি ও? কি বললি তুই? ওই কি বললি তুই? মানে আমরা ছোট লোক আর তুই কি? আমরা ছোট লোক? তোরে আজকে একদম মারিয়া ফেলামু। ফকিন্নির বাচ্চা, তুই আমগরে ছোট লোক কস?
এই ছোট লোকের বাচ্চা, আজকের দিনটার কথা মনে রাখবি। আমাদের নামে উল্টোপাল্টা কথা বললে একদম। অনেক হয়েছে বাবাজি, চলো আমরা যাই গে, চলো। আব্বা, আব্বা তোমার এই অবস্থা কেন? তুমি তুই আমার আব্বা কইবি না, আমি তোর আব্বা না। তোর জন্য চৌধুরী বাড়ির মানুষ আমার গায়ে হাত তুলছে, আমার এই মাটিতে ফেলে মারছে। চৌধুরী বাড়ির লোকজন তোমারে মারবো কেন? কি করছো তুমি আব্বা? আমি কিছু করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু অন্যায়টা হয়েছে আমার তোর মতো কুলাঙ্গার মায়ের জন্ম দিয়া। তুই সৈকতের কাছ থেকে জামা নিছিস না? তুই নাকি অনেক কিছু টাকা পয়সা সবকিছু চৌধুরী বাড়ির থেকে আইনা আমাদের সংসার চালাস, আমি নাকি তোরে দিয়ে ব্যবসা করি। থামো আব্বা। আব্বা, তুমি তো জানোই আমি একটা ভুল করছি, উনার কাছ থেকে ওই উপহারটাই না। তুমি কর সাথে সাথে আমি এটা ফেরতও দিয়েছি। আমার তো ওনার সাথে কোনো কিছু নাই, আর আমি ওনার কাছ থেকে টাকা আনতে যাবো কেন? আব্বা, তুমি আমার যখন যা কও আমি তাই শুনি, কিন্তু এই কথাটা কোনোদিন করো না আব্বা। তুমি আমার জন্ম দিয়া ভুল করছো। আমি এমন কোনো কাজ করি না যাতে আমার বাপের মান সম্মান চায়। অনেক অনেক ভাবছিস আমার সম্মান নিয়ে, আমার সম্মান নিয়ে তোরে আর ভাবতে হইব না। তুই এই বাড়ি থেকে চইলা যা এই বাড়ি থেকে। আব্বা, তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো। আজকে আমি কোনো অন্যায় না করেও দোষী হইলাম। আব্বা, আমি কই যাব? তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুই কই যাবি আমি কবু কেমনে? তোর তুই চোখ যেদিকে যায় তুই ওই দিকে চলে যা, আমার বাড়িতে তোর আর কোনো জায়গা নাই। ঠিক আছে আব্বা, তুমি আমার বাইর করে দিতেছো তো আমি বাইর হয়ে যাব। আমিও এই যে তোমার মাথায় হাত ঠেকা কইতেছি, আমি ওই চৌধুরী বাড়ি বউ হয়ে ছাড়মু। আর তোমার যে মারছে এরও প্রতিশোধ নিয়ে ছাড়মু। আমি একবারেও ছাড়বো না, সবগুলার তিলে তিলে কষ্ট দিব। মা, সৈকত, এই মেয়ে তোর সাথে কেন? মা আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। কি বললি তুই? এই ছোট লোক মেয়েটাকে তুই বিয়ে করে এনেছিস? হ্যাঁ, বিয়ে করে এনেছি। আমি আমার ভালোবাসার মানুষকে এই বাড়িতে বউ করে এনেছি। আমার মনে হয় না তোমার এতে কোনো সমস্যা থাকার কথা। আমার অনেক সমস্যা আছে, তুই তো ভালো করেই জানিস আমি কোনো গরিব ছোট লোকের সাথে মানিয়ে চলতে পারি না। আর তাছাড়া আমি তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি, আমি তাকে বউ করে এই বাড়িতে আনবো। সেই আশা আর তোমার কখনো পূরণ হবে না মা। যেহেতু আমি বিয়ে করে এই বাড়িতে বউ এনেছি, দ্বিতীয়বার আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তাই তোমার আশা তোমার কাছেই রাখো। সৈকত, আমি তোকে বলছি এই মুহূর্তে এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দে। মা, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি মা, আপনি আমার এই বাড়ি থেকে কোথাও বাইর করে দিয়েন না। দরকার পড়লে এই বাড়িতে সারা জীবন আমি চাকরানির মতো থাকবো, তারপরে আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না মা। এই মেয়ে, এই ছোট লোক কোথাকার, তোর বাবাকে যে কিছুদিন আগে আমি একটা পুরস্কার দিয়ে এসেছি ওটা তোকে জানাইনি, বলেনি? হইছে মা, আমি সবটাই জানি, কিন্তু আগে যা হওয়ার হইছে। এখন তো আমি আপনার ছেলের বউ, আপনি আমার মাইনা নেন মা। মা শোনো, বিয়ে করে যেহেতু ওকে নিয়ে এসেছি, ওকে এই বাড়ি থেকে কোথাও যেতে দিব না। আমি ওকে নিয়ে ঘরে যাচ্ছি, চলো। খবরদার বলছি, এই মেয়েকে এই বাড়িতে একদমই রাখতে পারবি না। আর যদি তোর বউ এই বাড়িতে থাকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কথাটা মনে থাকে যেন তোমার। মা, আমি মানছি তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু মা তোমারও বোঝা উচিত আমি কি চাই। তোমার এই সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে আমি বিয়ে করব না। আমার যদি ওকে পছন্দ হতো তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করে আনতাম না। আমি অনেক দিন থেকে ওকে দেখছি, ওকে পছন্দ করি, ওকে ভালোবাসি, ভালোবেসে ওকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। আমি চাইবো তুমিও এই বাড়িতে থাকবে, ও এই বাড়িতে থাকবে। এই নিয়ে আর একটা কথা যেন না হয়। চলো। আজকে আমার চাওয়াটা পূরণ হলো। হয়তো তোমার চাওয়া আমি পূরণ করতে পারিনি, এই বাড়িতে তোমার পরিপূর্ণ সম্মানটা দিতে পারিনি,
তবে চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমার উপর ভরসা রেখো। দেখছেন আপনার মা বোন তারা আমার সাথে কি খারাপ ব্যাপারটাই না করলো। আমি না এর জন্যই আপনারা বিয়ে করতে চাই নাই, শুরু থেকেই না না করতেছিলাম, কিন্তু আপনিই তো কোনো কথা শুনলেন না। দেখো, আমার তোমাকে পছন্দ, সংসার তো কাউকে না কাউকে নিয়ে করতেই হবে, তাই না? তাহলে যার সাথে আমি সংসার করব তাকে যদি আমার পছন্দ না হয়, আমি তাকে নিয়ে তো সংসার করতে পারবো না, সারা জীবন একসাথে থাকতে পারবো না। তাই আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করেছি। কিন্তু আমি তো আপনার যোগ্য না, আমি হইলাম যাই একটা গরিবের মাইয়া, আর আপনি হইলেন চৌধুরী বাড়ির পোলা। আপনার সাথে কি আমার যায়? তুমি আমার মার কথা ধরে নিয়ে বসে আছো, তাই না? আরে আমার মাকে তুমি এখনো চেনোনি। আমার মা একটু এরকমই, এই নরম, এই গরম, এই গরম, আবার এই নরম। আমার মা যদি কাউকে একবার ভালোবাসে তাহলে তার সব কিছু দিয়ে দিতে পারে। হয়তো তোমাকে এখন পছন্দ হচ্ছে না তোমার পরিবারের জন্য, কিন্তু বিশ্বাস করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার মা একটা কথা কিন্তু ঠিকই কইছে, আমি আপনার যোগ্য না। আর আপনার মা চাইছে আপনার একটা বড়লোক বাড়িতে বিয়ে করাইব, আর ওই জায়গায় আপনি আমার মতো একটা ফকিন্নির মায়ের বিয়ে করে আনছে। এটা তো না মানাটাই অস্বাভাবিক, তাই না? আরে 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 তুমি কান্না করো না। দেখো, আজকে আমাদের বিয়ের প্রথম দিন, তুমি এসেই যদি কান্নাকাটি করো তাহলে বিষয়টা দেখতে খারাপ লাগে। দেখো, তুমি আমাকে তো বিশ্বাস করো, তাই না? আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হইব না। এখন হয়তো বা আপনার মা আমার মাইনা নিছে, কিন্তু যখন আপনি বাড়িতে না থাকবেন তখন আপনার মা ঠিকই আমার বাড়ি থেকে বাইর করে দিব, আমার উপর অত্যাচার করব। অত্যাচার করবে না, আর যদি অত্যাচার করে আমাকে বলো, আমি একটা ব্যবস্থা করবো, কেমন? আপনি তাহলে বসেন, আমি মালিক এক কাপ চা বানিয়ে দিয়ে আসি। করলো আমার ছেলেটা, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। কি ব্যাপার আম্মা, আপনি একা একা কি বিড়বিড় করতেছেন? কি হয়েছে? বিড়বিড় করবো না? সৈকত আবার ওই ছোট লোকটাকে বিয়ে করে বাড়িতে এনেছে। কি তুমি এসব কি বলতেছো মা? যেই ফকিন্নির বাচ্চারা নিয়ে এত কাহিনী হয়েছে, ভাইয়া কিনা শেষ পর্যন্ত ওরই বিয়ে করে নিয়ে আসলো। তাহলে বলছে কি আর, বিয়ে করে বউ নিয়ে বাসায় এসেছে এবং সে রুমে ঢুকেছে। আমার না ভাবতেই লজ্জা লাগতেছে। আমি সৈকতের কথা বাদই দিলাম, ওই মেয়েটা কিরকম নির্লজ্জ! হ্যাঁ, ওই মেয়েটার বাপকে আমি ইচ্ছে মতো মারলাম, এত অপমান করলাম, তারপর সেই মেয়েটা টাকার লোভে পড়ে সৈকতকে পটিয়ে এই বাড়িতে একদম বিয়ে করে চলে আসছে। মা, ওই ফকিন্নির বাচ্চা না হয় ভুলাইয়া ভালাইয়া ভাইকে বিয়ে করে এই বাড়িতে উঠছে, তুমি তাকে ঘরে ঢুকতে দিলা কেন? তাহলে কি করবো শুনি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল আমার, তাই না? শোনো, তুমি যেটা করতে পারো নাই সেটা এবার আমি করব। তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। ওই ফকিন্নির বাচ্চারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। দাঁড়ান, এই বাড়ি থেকে আমার কোথাও বাইর করানো লাগবে না। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় দুঃসাহস হয় কি করে? তুই চৌধুরী বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত চলে আসছিস, আবার আমার মেয়ের বেডরুম পর্যন্ত চলে গেছিস। বের হ, বের হ। আহা ননদিনী, ধাক্কা ধাক্কি করলেই তো আমি বের হব না, আমি পার্মানেন্টলি একেবারেই বাসায় চলে আসছি। আর তাছাড়া দেখো, আমি তো এখন আর ছোট লোকের বাচ্চা না, আমি হলাম গিয়ে চৌধুরী বাড়ির বউ। আমাকে চৌধুরী বাড়ির বউ হিসেবে ট্রিট করার দরকার তোমার। এই ফকিন্নির বাচ্চা, তোর কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তুই ভাবলে কি করে এই চৌধুরী বাড়ির বউ তোকে আমরা মেনে নিব? আর তাছাড়া এই বাড়ির বউ হওয়ার মতো কোনো যোগ্যতা তোর আছে? হ্যাঁ, ও আচ্ছা, সুন্দরী ননদিনের স্বামী আপনাকেও বলছি, আমার যদি এবারের বউ হওয়ার যোগ্যতা না থাকে তাহলে আপনারও তো নেই। আপনি তো এবারের ঘর জামাই থাকেন, আবার বড় বড় কথা বলেন। এই ছোট লোক, মুখ সামলিয়ে কথা বল। ও আমার ভাগিনা হয়। হ্যাঁ জানি তো ভাগিনা হয়, ভাগিনা হয় বলেই তো নিজের মেয়েটাকে ভাগিনার ঘাড়ে গছিয়ে দিয়েছেন। তার মধ্যে তো আবার এই ছেলেটা কোনোই কাজ কাম করে না, এ বাড়ির মধ্যে সারাক্ষণ থাকে। একদম চুপ, আমার স্বামী নিয়ে একটা কথা বলবি না। আমার স্বামীকে কথা বলার তুই কে? তুই তো একটা ফকিন্নির বাচ্চা, রাস্তাঘাটে বড় হয়েছিস। আমার স্বামীর স্ট্যাটাস জানিস? এই যে ননদিনী, এখন থেকে আমার সঙ্গে জোর গলায় কথা বলা যাবে না। যদি জোর গলায় কথা বলেছো না, একদম শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। এখন থেকে নিজের হাতটা নিজের কাছেই রাখবে। এই ফকিন্নির বাচ্চা, তোর বাপে তোরে বলে নাই যে তোর বাপরে মাটির মধ্যে ফালাই ইচ্ছে মতো পিটাইছি? হ্যাঁ,
দেখছেন আম্মা, দেখছেন আম্মা, এই ফকিন্নির বাচ্চা আমার বউয়ের গায়ে পর্যন্ত হাত তুলছে। আজকে এই মুহূর্তে তুই যদি খালি মেয়ে মানুষ না হতি না, আমি তোরে পিটাইতে পিটাইতে এই বাড়ি থেকে একদম বের করে দিতাম। তোদের মতো ছোট লোক বাড়ির বউ হওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, শুধুমাত্র এই কারণে, এই যে তুই বললি না একটু আগে আমার বাবার গায়ে হাত তুলেছিলি, এর জন্যই জিদ করে আমি এই বাড়ির বউ হয়েছি। আর এখন থেকে দেখবি ছোট লোকের মেয়ের পাওয়ার কত। আর শুন, এখন থেকে না সব কাজেই আপনাদের করতে হবে, বসে বসে খাওয়া একদমই চলবে না। আর বাড়িতে যে চাকর বাকর আছে আমি কাল সকালেই সবাইকে বিদায় করব। তাইলে এখন আমি যাই, আমার স্বামী আবার আমার লেগে অপেক্ষা করতেছে। দেখলি ওই ছোট লোকের বাচ্চার সাহস কত বড়, মুখের উপরে কথা বলে। সবই দেখছি মা, নতুন নতুন বিয়ে করে আসছে তো ভাইয়ের আশকারাতে মাথায় উঠে নাচতেছে। এক কাজ করো, কয়েকটা দিন ওর কথা মতো চলো, তারপরে হারামজাদিরে কিভাবে জব্দ করতে হয় ওইটা আমি আর তোমার জামাই খুব ভালো করে জানি। রান্না বান্না তো কিছুই হলো না রে, কি খাবো আমরা? তুমি একটু যাও না রান্না বাড়া করতে, আমি তো রান্না বাড়ার জানি না, আমার রান্না তেমন ভালো হবে না। তুমি একটু রান্না করে নিয়ে আসো না মা। কি বলিস তুই? আমি যাব না, আমার আজকে শরীরটা ভালো লাগছে না, আমি করতে পারবো না। তাহলে একটা কাজ করি, তোমার জামাইকে বলি হোটেল থেকে খাবার নিয়ে আসতে, হোটেল থেকে খাবার এনে আমরা তিনজন খেয়ে নিব। একদমই হোটেল থেকে খাবার আনা যাবে না ননদিনী, এই বাড়িতে হোটেল থেকে এনে কোনো খাওয়া চলবে না। এখন থেকে এই বাড়িতে রান্না হবে, আর রান্না করবে তোমরা দুজন, আর তারপর বাড়ির সবাই মিলে খাবো। আমি রান্না বাড়া করতে পারি না। আমিও আজকে রান্নাঘরে যেতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না। বসে বসে খেতে খেতে না মা আপনার শরীরে অনেক চর্বি জমে গেছে, এর জন্য আপনার শরীরটা ভালো লাগছে না। একটা কাজ করুন, রান্নাঘরে গিয়ে রান্না করুন, দেখবেন আপনার শরীরের চর্বি একদম কমে গেছে। কি বললি তুই? আমি তোর শাশুড়ি, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। মা আমি তো সম্মান দিয়েই কথা বললাম, আমি তো কোনো বেয়াদবি করিনি। আমি শুধু বলেছি আপনারা দুজন মিলে যান রান্নাঘরে, তারপর রান্না করে নিয়ে আসুন, আমরা বাড়ির সবাই মিলে আজকে একসাথে খাবো। তুমি কি এবারের বউ হয়ে ধরাকে সরাজ্ঞান করতেছো? মনে হচ্ছে হাতির পাঁচ পা দেখে ফেলছো। তুমি মাকে অর্ডার করছো, আমাকে অর্ডার করছো, পেয়েছোটা কি? তুমি একটা ফকিন্নির মাইয়া, এই সংসারের কাজ করলে তুমি করবা, আমরা কেন করব? এই যে ননদিনী, একদিন তোমাকে বলে দিয়েছিলাম তুমি আমাকে কথায় কথায় ফকিন্নির বাচ্চা বলে গালাগাল করবে না। তোমার মনে শিক্ষা হয়নি না, নয়তো কথাটা ভুলে গেছো। আচ্ছা যাই হোক, এখনো সময় আছে, ভালোই ভালো রান্নাঘরে দুজনে গিয়ে রান্না করো। আর তা না হয় তোমাকে এই বাড়ি থেকে কি করে বের করতে হয় ওই টেকনিকও আমার ভালো করে জানা আছে। মা দেখছো কি চাটাং চাটাং কথা বলতেছে? এই মেয়ের সাথে আমরা পারবো না রে, চল আমরা রান্না করেই খাই গে, চল। মা আপনি যে রান্নাঘরে রান্না করুন, আর মুন্নি তুমি তোমার ভাইয়ের জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে আসো, যাও। ঠিক আছে মা, কথা আছে না যে পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে, যেই বউর পাল্লাই পড়ছি, কাজ না করে উপায় নেই। চলো তুমি রান্নাটা শেষ করো, আমি চা বানিয়ে ভাইকে দিয়ে আসি। আসো। কি গো, এতক্ষণ কোথায় ছিলে? আমি বাড়ির নতুন বউ না, আমার কত কাজ আছে, কাজ করতে গিয়েছিলাম। ওরে বাবা, কাজের লোক চলে এসেছে। ভাইয়া এই নাও তোমার চা। কিরে সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? তুই আমার জন্য চা নিয়ে আসলি যে? কি বলছো ভাইয়া? আমি কি তোমার জন্য এক কাপ চা বানাইতে পারি না? সারাদিন তো বাসায় শুয়ে বসেই থাকি, তাই ভাবলাম একটু ঘরের কাজে হাত লাগে। ওরে বাবা, তোর তো সুবুদ্ধি হয়েছে। আচ্ছা মুন্নি, এখন এখান থেকে যাও, তোমার ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলো তো, কোনোদিন তো দেখলাম না আমার জন্য এক কাপ চা বানিয়ে এনেছে, আজকে হঠাৎ চা বানানো তো? খেয়ে দেখো এখন চাটা কেমন হয়েছে। কি জানি। আম্মা বলতেছিলাম কি যে কয়েকদিন আমি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে যেতে চাই, কারণ আমার মা অনেক অসুস্থ, সেজন্য মনে যদি যায় আমরা যাই, তার একটু ভালো লাগবে। কি বলছো এসব? হ্যাঁ, আমি তো আমার বোনের সাথে এই সকালবেলাই কথা বললাম, আর এই এত তাড়াতাড়ি সে অসুস্থ হয়ে গেল। মা অসুস্থ হইতে কি আবার সময় লাগে নাকি? একটা মানুষ তো যখন তখন অসুস্থ হইতে পারে। আমি ঠিকই বুঝতে পেরেছি তোরা কেন আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস, কারণ তোদের কথাতে তো এখন আর এই সংসারটা চলে না, সে কারণেই। দেখো মা, সংসার চলুক বা না চলুক,
আমি পারবো না এখানে থাকতে। এই ফকিন্নির বাচ্চার কথা মতো আমি চলবো? তাকে আমি চা বানিয়ে খাওয়াবো, তার কাপড় চোপড় ধোবো, তার কথা মতো আমি ঘর মুছবো? এটা কখনো হয় মা? তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে আমার কি হবে? হ্যাঁ, সব কাজ তো আমার ঘাড়ে এসে পড়বে। আম্মা, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা যাওয়ার আগে ওই ব্যবস্থা করে ফেলছি। একজন কাজের মেয়ে রেডি করে রাখছি, সে কালকে সকাল থেকে চলে আসবে। আপনার কোনো কষ্ট হবে না। জামাই বাবাজি, তুমি না সব সময় বলো আমাকে তুমি খুবই ভালোবাসো। এই তোমার ভালোবাসা? এখন দেখতে পাচ্ছ সংসারের সব কাজ আমাদের ঘাড়ে এসে পৌঁছেছে, আর সেই কি করলে? আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ। দেখো মা, তুমি এত চিন্তা করো না। আমরা এখন কিছুদিনের জন্য যাচ্ছি। সময় সুযোগ বুঝে যদি পরিস্থিতি ঠান্ডা হয়, আবার আমাদের অনুকূলে আসে, আমরা আবার চলে আসবো। ঠিক আছে, তোরা যা, তোদের যেখানে যেতে ইচ্ছা করে যা। আমার সংসার আমি ঠিকঠাক মতোই চালিয়ে নিব। আচ্ছা শোনো, এখানে বসে থেকে আর কাজ নেই, চলো চলো। চলো ব্যাগ গুছিয়ে নি। আসো মা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। এই ছোট লোকের বাচ্চা, কে তোর বিয়ান? বিয়ান সাহেব, আমার মাইয়া পুতুল আপনার ছেলের বউ। আপনি তো আমার বিয়ানি, রাগ করতেছেন কেন? তোর মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর মেয়েকে এই বাড়ি থেকে আমি বের করে ছাড়বো। না বিয়ান সাহেব, এই কামটা আপনি করেন না। আপনার পোলায় আমার মায়ের ভালোবাসি, ওরা দুজনকে পছন্দ করে বিয়ে করছে। আপনি এই কাজটা করেন না বিয়ান। যদি দরকার হয় আমার মায়াডারে এই বাড়ির চাকরানি করে রাখেন, তাও আপনি আশ্রয় থেকে আমার মায়াডারে তাড়াই দিন না। এই গরিব ছোট লোক, আমি যা বলেছি আমি ঠিক সেই কাজটাই করব। কোনো কথা চলবে না। তুই এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হ, বের হ বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আমি এখান থেকে চলে যাবো বিয়ান। তো আমি আইসি যখন, আমার মায়াডার মুখটা একটু দেখে চলে যাবো। আমার মায়াডার একটু ডাক দেন। পুতুল, এই পুতুল। চুপ কর, একদম চুপ। বের হ তাড়াতাড়ি, বের হয়ে বাড়ি থেকে বের হ। মা, তুমি এটা কি করতেছো? আমার শ্বশুর এই বাড়িতে প্রথম এসেছে, তুমি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? হ্যাঁ দিয়েছি। আমি তোর শ্বশুরের সাথে কি করলাম সেটাই খালি দেখলি, আর তোর বুঝে এই সংসারে এসে সংসারটা নরক বানিয়ে রেখেছে সেটা দেখিস নাই? কি করেছে? কি করেছে আমার বউ? কি করেছে? কি করেছে একটা একটা করে এখন উদাহরণ দেবো? আমি বলছি আমি কি করেছি, কেনই বা করব না? উনার আমার বাবার সঙ্গে যা করেছে আমি তার চাইতে কমই ওনাদের সঙ্গে করেছি। তোমার মাকে দিয়ে আমি কাজ করিয়েছি, তোমার বোনের জামাইকে আমি বাজারে পাঠিয়েছি, তোমার বোনকে দিয়ে থালা বাসন মাজিয়েছি। এটাই আমার দোষ। আমি সবাইকে বলেছি আমার কথা যেন শুনে চলে, এটাই আমার দোষ। আমি সবাইকে সামান্য শিক্ষা দেওয়ার জন্য এইসব করেছিলাম, তাদেরকে বোঝানোর জন্য এগুলো করেছিলাম। আমরাও মানুষ, আমাদের সঙ্গে যখন কেউ খারাপ আচরণ করে তখন আমাদেরও খারাপ লাগে। আমি ভেবেছিলাম যে মা হয়তো একদিন ঠিকই বুঝবে নিজের ভুলটা, সে কি কি করেছিল, কিন্তু না, দিন দিন মা আর অত্যাচারের সীমানা বাড়িয়ে দিয়েছে। তাই বলে তুই তাদের দিয়ে কাজকর্ম করাবি? তুই তাদের হুকুম করবি? কেন করছিস এসব? তুই জানোস না, শাশুড়ি হইল মা, তোর মায়ের মতো সম্মান করানো লাগে। শ্বশুর বাড়ির লোকজনদের ভালো না বাসলে তারা তোরে কেমনে ভালোবাসবো? এখন তো আমি দেখতেছি তাদের তো কোনো দোষ নাই। দোষ সব তোর দোষ। তুই অন্যায় করছিস, অপরাধ করছিস তুই। আব্বা, ওর কোনো দোষ নেই। ও যা করেছে একদম ঠিক কাজ করেছে। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। আমি তো জানতাম না, ও যদি আমাকে জানাতো তাহলে আরো ভালো হতো। আমি আরো বুদ্ধি পরামর্শ দিতাম কিভাবে আমার মাকে টাইট দেওয়া যায়। মা, এরাও কিন্তু মানুষ, গরিব হতে পারে, কিন্তু তোমার রক্ত আর তাদের রক্তের মধ্যে কোনো তফাৎ নেই। হাতটা কেটে দেখো, লাল রক্তই বেরোবে। হ্যাঁ, হতে পারে তারা গরিব, মা তারাও কিন্তু মানুষ, তাদের আত্মসম্মান বোধ আছে। নানা জামাই বাবাজি, এরকম কথা বইল না। আমার মেয়ের জন্য তোমাদের সংসারে অশান্তি, এটা আমি কোনোদিনও চাই না। তার চাইতে বরং তোমরা শান্তিতে থাকো। আমি আমার মায়াডারে লইয়া চলে যাইতেছি। চল চল মা।
কারো এই বাড়ি থেকে যেতে হবে না, সবাই এই বাড়িতেই থাকবে। কিভাবে থাকবে তারা? কিভাবে এই বাড়িতে থাকবে তোমার জন্য? তুমি তো তাদেরকে অতিষ্ঠ করে তুলেছো। মা, আমার মাঝে মধ্যে না ভাবতে অবাক লাগে যে তুমি আমার মা আর আমি তোমার ছেলে। ঠিক আছে বাবা, আজকের পর থেকে আমি আর কোনো অশান্তি করবো না বাবা, এই কথা দিলাম। বিয়ান সাহেবা, এখন থেকে আমার মেয়েটা শুধু আপনার পুত্রবধূ না, আপনার মাইয়া। জামা, আসো বৌমা, আমার বউকে আসো মা। মা, কি মা, ঘটা কইরা এই জায়গা দুইজনে বসাইলা, কিছু কইবা? হ বাবা, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে তোর আসলে দেশে থাকুন ঠিক হবো না। আমি তোরে কিছু টাকা পয়সা দিই আর তুই কিছু টাকা পয়সা জোগাড় কর। আর যদি এই টাকায় না হয় তাহলে ওই যে আমাকে যে পূর্ব দিকে একটা জমি আছে না, ওই জমিটা বিক্রি করে দিই, সব টাকা পয়সা জোগাড় কইরা তুই বিদেশে চলে যা বাবা। কি কও মা, মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি বিদেশ যাব কিসের জন্য? বিদেশ যাবি তোর ভবিষ্যৎ গড়ার জন্য। আমি চাই তুই ভবিষ্যতে আরো ভালো থাক। মা দেখো, আমার এর চেয়ে ভালো থাকার কোনো প্রয়োজন নাই তো। তুমি আছো, আমার বউ আছে, আমার পরিবার এই জায়গায় আছে। আমি তোমগো ছাইরা বিদেশ পড়ে থাকবো কিসের জন্য? আমার কোনো কিছুর অভাব আছে? শোনো, আমিও চাই তুমি বিদেশ যাও। বিদেশ গেলে আমরা সবাই ভালো থাকতে পারবো। আর তাছাড়া তুমি এই ছোট দোকান দিয়ে এত কিছু করতেছো, আমগো ভাল লাগতেছে না। আমরা চাই তুমি ভালো কিছু করো। তোমাকে মাথায় বিদেশের ভূত কেমনে ঢুকলো আমার কত? হ্যাঁ, মা কইতেছে বিদেশ যাও, তুমি কইতেছে বিদেশ যাও, আজব ব্যাপার। এই সাপ একটা কথা কয়ে দিতেছি, আমি বিদেশ যাইতে পারুম না, কারণ আমি আমার পরিবার ছাড়া বিদেশে যাবো না। বাবা, তোর পরিবার তো তোর সাথেই আছে। দেশে থাকলেও তোর সাথে তোর পরিবার থাকবো, বিদেশের মাটিতে গেলেও তোর পরিবার তোর সাথেই থাকবো বাবা। এইবার বুঝতে পারছি, মানে তোমরা দুইজনে প্ল্যান কইরা এই জায়গা আমারে বসাইছো, তাই না? মা দেখো, আমি ছোট্ট একটা দোকান করি, এতেই আমার সংসার চলে যায়। আমার সংসারে তো কোনো অভাব নাই। আমার সংসারে যদি অভাব থাকতো, আমার যদি জমি জমা কিছু না থাকতো, আমার ভিটা মাটি যদি না থাকতো, আমার বাপ যদি আমার জন্য কিছু না করে রাখতো, তাহলে আমি বিদেশ যেতাম। সমস্যা কইছিল? আমি তোমগো ছাড়া বিদেশ যাবো না, এইটা আমার শেষ কথা। আমার ছোট্ট একটা দোকান, ওই দোকান কইরাই সারা জীবন চলবো। পাগল পোলা আমার, তুই নিজেই দেখ না, তোর ছোট ভাই শান্ত ঢাকা শহরে গিয়েছে বেশি বেশি কামাই রোজগার করার জন্য। ওর জীবনটা অন্যরকম হয়ে যাব, ভবিষ্যতে অনেক বড়লোক হবো। আর তুই তুই দেশে থাকলে তো গরিবই থাকবি। মাই গরিব মানুষই ভালো। অনেক টাকা ইনকাম করলে অন্যদিকে নজর চলে যায়, মানুষ খারাপ হয়ে যায়, পরিবারের মানুষ আর ভালো লাগে না। তুমি কেন বুঝতে পারতেছো না? আমি গ্রামেই ভালো আছি, আমার বেশি টাকার দরকার নাই। আমি সুন্দরভাবে আমার পরিবার নিয়ে চলতে পারলেই হইল। না না না, আমি কোনো কিছুই জানি না, তোর বিদেশে যাওনি লাগবো বাবা। তুমি মানো আর না মানো, আমার কিছু যায় আসে না। তোমরা দুইজনে মিলে যে প্ল্যান করছো, প্ল্যান সাকসেস হইব না। আমি বিদেশ যাবো না, আমি দোকানে যাইতেছি, দোকানে বসতে হইব, দোকান খোলা লাগবে। গেলাম আমি। দেখছো বৌমা, কত কইরা আমি ওরে বুঝাইতেছি যে দেশে থাকুনের কোনো দরকারই নাই, বিদেশে যা, বিদেশে গেলে বেশি করে টাকা পয়সা রোজগার করতে পারবো, ভবিষ্যতে তোমাকে পোলাপান হবো, আমার নাই নাতনি হবো, তাইলে একটু সংসারটা সুন্দর মতো চলবো। কিন্তু আমার পোলা তো কোনো কথাই শুনে না। মা, আপনার ছেলের তো এত টাকা পয়সার দরকার নাই, তার দরকার মায়ের ভালোবাসা। সে চায় তার মা সবসময় তার পাশাপাশি থাকুক, এর জন্য আপনার ছেলে সে কোথাও যাইতে চায় না। হরে মা, আমার পোলাটা যেমন আমারে ভালোবাসে, তুমিও আমারে আমার মেয়ের মতোই ভালোবাসো। কই, আশ্চর্য ব্যাপার, বাড়ির মানুষজন কোথায় গেল? কাউকে খুঁজে পাচ্ছি না। বাড়ির মানুষজন কোথায় গেল? সবাই মরলো নাকি? আশ্চর্য ব্যাপার, আমাকে গরু ছাগল মনে। কি হয়েছে? এত চেঁচামেচি করতেছো কেন? চেঁচামেচি না করে কি কোনো উপায় আছে? এই বাড়িতে কি মানুষ থাকে না সব গরু ছাগল থাকে? বুঝি না তো।
আচ্ছা কি হয়েছে ওটা কইবা তো, না কইলে কেমনে বুঝবো? এত বেলা হয়ে গেছে, কেউ কি আমাকে ব্রেকফাস্ট দিয়েছিল? সারাক্ষণ এত খাই খাই করো কেন মা? আমার বড় মা খাবার তৈরি করতেছে, খাওন হইলেই তো সামনে আইবো। মা, এটা কোনো কথা হলো? এখন কয়টা বাজে? বাড়িতে আসার পরে তোমাকে আমি ভালো করে বলছি যে তোমার বৌমা ক্ষুধা সহ্য করতে পারে না। আর তাছাড়া আমরা যখন ঢাকাতে থাকি, শহরে থাকি, তখন একটা টাইম মেনটেন করে চলি। সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ সবকিছু টাইম টু টাইম হয়। কিন্তু তোমরা এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি একদম ওর প্রতি খেয়াল নাই। কেন? দেখো ভাই, রান্না করতে তো একটু সময় লাগে নাকি? এটা তো সময়ের ব্যাপার, খালি কইলাম আর হয়ে গেল এরকম তো না। আর 15 মিনিট অপেক্ষা করো, আমি এখনই খাওন হলে তাড়াতাড়ি দিতেছি। শুনেন ভাবি, আপনি যেভাবে কথা বলতেছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমি একজন ভিখারি, আপনার কাছে ভিক্ষে চাচ্ছি হাত পেতে, আর আপনি বলবেন অপেক্ষা করো। আমি অপেক্ষা করব? কেন আমি অপেক্ষা করব? এসব অপেক্ষা টপেক্ষা আমার লাইফের ডিকশনারিতে নাই, বুঝতে পারছেন? আমি যখন যেটা চাইবো তাৎক্ষণিক আমার সামনে হাজির হইতে হবে। চুপ করো মা, এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি। এরকম চেঁচামেচি এই বাড়িতে অন্তত মানায় না, বুঝতে পারছো? মা, কি হইছে? সকাল সকাল বাড়িতে চেঁচামেচি হইতেছে কেন? দেখো না, ওই যে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য ছোট বউ চিল্লাচিল্লি করতেছে। ওর নাকি অনেক খিদা লাগছে, রান্নায় কেন দেরি হইলো এসব আর কি। কি ব্যাপার? এই সামান্য বিষয় নিয়ে চিল্লাপাল্লা করলে চলবো? আরে সবাই মিলে রান্না বান্না করে সবাইকে খাইতে দিলেই তো হয়। আপনার কাছে বিষয়টা ছোট হইলেও আমার কাছে বিষয়টা অনেক বড়। আমি হইলাম বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমি না কোনোদিন ওই ক্ষুধা কাকে বলে, অভাব কাকে বলে এসব দেখে বড় হয়নি। আপনাদের বাড়িতে এসব চলতে পারে, আমাদের বাড়িতে এসব চলে না। সো আমি এসব মানতেও পারবো না। আচ্ছা, রান্না বান্না হইতে কতক্ষণ সময় লাগবে? 10-15 মিনিট লাগবে। মাত্র 15 মিনিট? এতক্ষণ যেহেতু অপেক্ষা করতে পারছো, 15 মিনিট অপেক্ষা করো, তোমার খাওয়ান দিতেছে। যাও তুমি ঘরে যেয়ে বসো। ঠিক আছে বোন, তাহলে তুমি ঘরে যাও, আমি 10-15 মিনিটের মধ্যে খাওন নিয়ে আইতেছি। শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এত জ্ঞান নিতে পারবো না। আমার প্রচন্ড ক্ষুধা পাইছে, আমি এখন খাবো। ঠিক আছে, চলো আমরা একটা কাজ করি, বাইরে গিয়ে খেয়ে আসি। চলো চলো। দেখলি বাবা, দেখলি কেমন বেয়াদবের মতো করে কথা কইলো? আমি যে তার শাশুড়ি, কোনো সম্মানই করলো না। মা, সম্মানের আশা করো না তো। শহর থেকে আইছে কয়দিনের জন্য বেড়াইতে, বেড়ায় বেড়া চলে যাক, যেমন চাই করুক, সময় মতো একটু খাইতে দিও। ঠিক আছে, আমি মানলাম যে মায়ের সম্মানের আশা করবো না, কিন্তু ও তো বাড়ির বউ, ওর তো বোঝা উচিত কেমনে চলাফেরা করণ লাগে, কার সাথে কেমনে ব্যবহার করণ লাগে। এইগুলা যদি এখন থেকেই না শিখে, তাহলে ভবিষ্যতে কি করব? একটা সময় তো কাউরেই মানবো না। আর যে বুঝে না তারে বুঝায় লাভ নাই তো। আর যদি বুঝতো, সকাল সকাল এই জায়গায় এসে উল্টা পাল্টা কথা কইতো না, চিল্লাপাল্লা করতো না। বাদ দাও এসব, আমার ঝামেলা ভালো লাগে না। যাও তো মা, এই যাও রান্না করে যাও, খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে মা, আসেন। চলো মা। এইভাবে কি মানুষের চলতে পারে বলো? তোমার ভাবি এটা কোনো কাজ করলো? আমার ইচ্ছে হয়েছে তার গলা টিপে মেরে ফেলি। আমার গলা টিপো? আমি কি করবো কও? আমার তো এগুলো সহ্য হইতেছে না। দিন দিন ওনার যে ভাব সাব বাড়ছে না, কয়দিন পরে মনে হয়েছে যে বাসার সামনে একটা রেস্টুরেন্ট খুলতে হবে, বাসায় না খেয়ে ওই রেস্টুরেন্টে বসে খাইতে হবে। তো তুমি তো জানতা যে তোমার ভাইয়ের বউটা এরকম, তারপরে তুমি আমার জন্য আলাদা কোনো ব্যবস্থা কেন রাখলা না বলো তো? আর শান্ত ভাই কেমন আছো? আছি ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। তোমরা কই যাইতেছো? এই তো একটু রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। আরে আশ্চর্য ব্যাপার শান্ত, একটা লোক রাস্তায় দাঁড়ায় তোমাকে প্রশ্ন করে যাচ্ছে, আর তুমি কি সুন্দর অনর্গল গড়গড় করে উত্তর দিয়ে যাচ্ছ। আমাদের তো দেরি হচ্ছে, তাই না? আরে বুঝো না, এলাকার ভাই ব্রাদার, এখন দেখা হয়েছে, কথা বলতেছি, সমস্যা কি? আমরা তো যাবোই। আচ্ছা বকুল, একটা কাজ করো, তুমি যাও ভাই, আমরা এখন চলে যাই। ভাবি, আমি আপনার একটা কথা বলি, কিছু মনে করেন না। আসলে আপনি এখন যেখানে আছেন এটা গ্রাম, শহর না। না, আপনি যেভাবে চলাফেরা করতেছেন, যেভাবে রাস্তায় বেরোচ্ছেন, এটা ঠিক না। গ্রামের কোনো মানুষ এইভাবে চলাফেরা করে না। আপনি এখন গ্রামের বউ, এটা আপনার ভাবা দরকার। হোয়াট? এই কে রে ভাই তুই? এখন তোর কাছ থেকেও আমার জ্ঞান শুনতে হবে? আজব! আমি কি কোনো চিড়িয়াখানায় আসছি? আমার তো সেরকমই মনে হচ্ছে। এগুলো কি মানুষ? এই গাইয়া ভূত কোথাকার! ওয়েস্টার্ন ড্রেসের ব্যাপারে তোদের মতো মূর্খসূর্খ মানুষ কি বুঝিস রে? এটা হচ্ছে এখনকার যুগের ফ্যাশন, বুঝতে পারছিস? ভাবি, আপনার একটা কথা বলে কিছু মনে করেন না। আমার গ্রামে বউ যারা আছে সবাই শাড়ি পরে, পর্দা করে চলে। এই যে আপনি দেখেন না আপনাদের বাড়িতে
আপনার ভাবি, আপনার শাশুড়ি শাড়ি পরে ভদ্রভাবে থাকে, সবাই তাকে সম্মান করে, দেখলে সালাম দেয়। কিন্তু সেই বাড়ি বউ হয়ে আপনি কি ধরনের পোশাক করছেন? ভাবি, মানলাম আপনি বড় লোকের মাইয়া, কিন্তু গ্রামের বউ হয়ে আইছেন, সবকিছু আপনার বোঝা উচিত। আপনার বাড়িতে যে বউরা আছে তার মতো আপনি শিখেন, তার মতো হওয়া শিখেন। সে খুব ভালো মানুষ। শান্ত, আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেলে তোমার অভদ্র মনে হয়? একটা আনকাটল গাইয়া ভূত কোথাকার ও আমাকে অভদ্র বলছে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছো? শোনো ভাই, তোমার একটা কথা কই, তোমার আমি খুব ভালোবাসি, পছন্দ করি, কারণ তুমি আমার এলাকার ভাই ব্রাদার। কিন্তু তার মানে এই না যে তুমি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলাবা। খালি তুমি আমার এলাকার ভাই ব্রাদার বলে এতক্ষণ আমি তোমার সব কথা সহ্য করছি, না হলে তোমার থাপড়ে একদম গালের দাঁত বের করে ফেলতাম। আর শোনো, এরকম রাস্তাঘাটে মানুষের জ্ঞান না দিয়া সারাদিন তো গ্রামে টোটো করে ঘুরো, কোনো কাম কাজ করো না, পড়াশোনা না করছো, একটা ভালো চাকরি করো, নিজের লাভ হবে। ভাই, তোমার যা বলার তুমি আমার বলতে পারো, কিন্তু যেটা সত্যি সেটা তো আমি বলবোই। তোমার বউরে এই পোশাকে একদম ভালো লাগতেছে না। যদি পারো তারই শাড়ি পরাই। ভাবি, আমার কথা মনে রেখেন। শোন, আমার বিয়ে করাবো, আমি ওকে শাড়ি পরাবো না কি পরাবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আজকের পর থেকে রাস্তাঘাটে দেখা হইলে কখনো জ্ঞান দিবি না। চলো। এমন হইতে পারে না। মেম্বার কাকা রেখে দেয়। আমি বিষয়টা পরিষদে বৈশাই মিটমাট করে দেব। তুমি এক কাজ করো, কালকে আমার সাথে একটু পরিষদে দেখা করো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকুল, তুমি কি জন্য? আচ্ছা বসো, বলো। কি আর বলবো বলে কাকা, গ্রামের মানুষজন অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষগুলো আগের মতো আর নাই। তোমার কথা আমি ঠিক বুঝলাম না বাবা, একটু খোলাসা করে কত। ওই যে আমার রহমান চাচা, তার পোলা দুটা, শান্ত আর হলো সৈকত। সৈকত তো খুব ভালো মানুষ, ওর বউটা খুব ভালো মানুষ। কিন্তু ওই যে শান্ত ভাই ঢাকা শহরে গিয়া লেখাপড়া কইরা একটা বিয়া করে নিয়েছে। এই বউ গ্রামে এসে তো অনেক অশান্তি শুরু করে দিছে। একটা গ্রামের মানুষ যেভাবে চলাফেরা করে, এই বউ সেভাবে চলাফেরা করে না। তুমি বলো কি? রহমান মিয়া তো খুব ভালো মানুষ ছিল, তার বাড়িতে এই ধরনের কাজকর্ম আর তার ছেলে মেয়েরা এরকম হবে এটা তো মানা যায় না। এতটা দিন ধরে এই ইউনিয়নে আছি, মেম্বার হিসেবে দায়িত্ব পালন করতেছি, আমার ইউনিয়নে কেউ এই ধরনের কাজ করার সাহসও দেখায় নাই। না, এটা মাইনে নেওয়া যায় না। শান্ত ভাই আর তার বউ দুইজনে মিলে রাস্তা দিয়ে হাইটা যেতেছিল। বউটা একটা ওয়েস্টার্ন পোশাক পরতেছে, স্যার দেখে খুব খারাপ লাগলো। আমি তারা বুঝাইলাম যে তোমার বউ যা পড়ছে এটা গ্রামের মানুষে মানায় না। সে তার বউরে শাসন না করে আমার গায়ে হাত তুলো আর বললো আমার যা ইচ্ছা আমি তা করবো, তাতে কার বাপের কি? চাচা আপনিই কম, গ্রামের মানুষজন কি এইসব করে? পানি তো চাইলে অনেক দূর পর্যন্ত করাইছি, যে কোনো সময় বাঁধ ভাঙ্গা যাওয়ার আগেই ঠেকাইতে হইবে। কি করা যায় আপনি কোন? কারণ আমার গ্রামে অনেক যুবতী মানুষ আছে, এমনও হইতে পারে তারে দেখে এসব শিখতেছে, গ্রামের পরিবেশ নষ্ট হইব। আপনি মেম্বার মানুষ, এই জন্য আপনার কাছে আসলাম। আমার মনে হইলো আপনার জানানো দরকার। একদম ঠিক কথা কইছো বাবা। মানুষ কথা কয় সঙ্গ তো শুধু ভাবাসে, তাদের সাথে মিশে তাগো দেখায় যদি এরকম সবাই শুরু করে, তাহলে তো বাইরের গ্রামে আমাকে ইজ্জত থাকবে না, আল্লাহর কাছেও জবাব দিতে পারব না। তার চাইতে বরং চলো এগুলো আটকানোর ব্যবস্থা করি, ওদের বাড়ি যাই, ওদের বোঝাই। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করবেন তাই করেন। চলো। খাবারটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ, এরকম অজগায় পড়ে যে তো ভালো রেস্টুরেন্ট হবে বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? চলো। হ্যাঁ চলো। একটু দাঁড়াও শান্ত, তোমার সাথে আমার একটু কথা আছে। জি চাচা বলুন। দেখো, তুমি রহমান মাস্টারের ছেলে, শিক্ষিত একটা ছেলে, তুমি তোমার সবকিছু বোঝা উচিত। আচ্ছা, তুমি শহর থেকে বিয়ে করে এনেছো, এটা দোষের কিছু না, কিন্তু এটা শহর না, এটা গ্রাম। এই গ্রামে
কালচার সংস্কৃতি বলতে একটা কথা আছে, সেটা তোমার মানতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন এই লোকও জ্ঞান দেওয়া শুরু করছে। ওই যে পাশে থাকা চামচাটাকে দেখতে পাচ্ছ না? আমরা তো রেস্টুরেন্টে আসার সময় খুব জ্ঞান দিয়ে গেল, জ্ঞানের ভান্ডার। সে নিজে কিছু করতে না পেরে এখন আরেকজন সার্গের জোগাই নিয়ে আসছে আমাকে অপমান করার জন্য। এই তোরে না আমার স্বামী ঠাস করে একটা থাপ্পড় মারছে, তাও তোর শিক্ষা হয় নাই, এখন আবার এই মুরব্বিরে ধরে নিয়ে আসছিস আমার ব্যাপারে কথা বলার জন্য? চুপ করো বৌমা, সহ্যেরও একটা সীমা আছে। তুমি তোমার বাপের বয়সে একটা মানুষ যে কিনা ইউনিয়নের মেম্বার, তার সামনে তুমি বেয়াদবি করতেছো। অন্যান্য মানুষদের সাথে তুমি কি ব্যবহার করো এটা আমার বোঝা হয়ে গেছে। আমি কথা বলতেছি শান্তর সাথে, শান্তর সাথে আমাকে কথা বলতে দাও। শান্তর সাথে কথা বলতেছেন, কিন্তু সেটা আমাকে নিয়ে, আমার ড্রেস আপ নিয়ে। আপনি ইউনিয়ন পরিষদের মেম্বার, তো মেম্বারিটা ভালোভাবে করেন না। আপনার খাই দেওয়া কোনো কাজ নাই, অন্যের বর পোশাক আশাক নিয়ে টানাটানি করেন। মুখ ভর্তি তো দাঁড়িয়ে রাখছেন, পাঞ্জাবি পরছেন, তাহলে একটা মেয়ের পোশাক নিয়ে টানাটানি করতে আপনার লজ্জা লাগে না? নির্লজ্জ লুচ্চা মেম্বার কোথাকার। বৌমা, নেহায়েত তুমি বৌমা, আমি শ্বশুর। আমি তোমারে বড় কিছু বলতে পারতেছি না, কিন্তু তুমি অনেক বড় একটা কথা বইলা ফেলাইছো। শান্ত, তুমি মাস্টারের ছেলে। শুধু এই ইউনিয়ন না, এই ইউনিয়নের বাইরেও তোমার বাবার একটা সম্মান আছে, মাস্টার বাড়ির সম্মান আছে। আমি তোমার কাছ থেকে আশা করব মাস্টার বাড়ির সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। তোমাদের এলাকার প্রতিনিধি হিসাবে এটা আমি তোমার অনুরোধ করলাম। চাচা, আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি, প্রচুর টায়ার্ড লাগতেছে, এখন বাড়িতে যাব, চলো। ঠিক আছে, তুমি যাও, তবে তোমার বউকে বোঝাইও এই ধরনের পোশাক আশাক পরে যেন বাইরে না যায়, বাইরে গেলে যেন একটু পর্দা করে যায়। কথায় আছে না, গরু আর ছাগলকে পিটিয়ে কোনোদিন মানুষ করা যায় না। এগুলো হলো গরু ছাগলের সমতুল্য, আনকালচার গাইয়া ভূত কোথাকার। শোনো শান্ত, এইসব কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার মতো ধৈর্য আমার নাই। উনি ইউনিয়ন পরিষদের মেম্বার হোক কিংবা মেয়র, ওনার কথা শুনতে আমি রাজি না, ওনার কথা শোনার মতো সময় আমার হাতে নেই। চলো চলো। এত বড় বড় কথা বৌমা বলল, তারপরে সহ্য করতে হইল। সীমাইয়া মানুষ, কোন ছেলে মানুষ এত বড় কথা বলতে সাহস পেত না। আর তাছাড়া এসব সহ্য করণ লাগবে, তার কারণ সমাজ সংস্কারের দায়িত্ব নিছি, সহ্য করা ছাড়া উপায় নেই। মা শোনো, বলছি কি, তুমি শান্তরে কিছু কইও না, কারণ অনেকদিন পর ওরা গ্রামে আইছে, তাই আমি চাই না আমাকে ব্যবহারে ওরা কষ্ট পাক। কেন কমু না কত? সকাল হইতে না হইতেই ছোট বৌমা বড় বৌমার সাথে ঝগড়াঝাটি শুরু করে দিল। সংসারে এত অশান্তি আমার একদমই ভাল লাগে না রে। তাছাড়া এই বাড়িতে ছোট বউ হয়ে আইছে, ছোট বৌমা তো এগুলার কোনো কিছুই জানে না, কেমনে সংসার করব? মা, সবাই তো আর জন্মের পর থেকে সংসার করা শিখা যায় না। ওই শহরের মাইয়া, ওই তো এখনো পর্যন্ত সংসার কি জিনিস সেইটাই বুঝে না। গ্রামের মাইয়া হয়তো সংসার করতে পারতো, তোমার কাজে হেল্প করতে পারতো, কিন্তু ওই শহরে বড় হইছে, ওই সবের কিছু বুঝে না, গ্রামের কালচার সম্পর্কেও বুঝে না। ও যদি এই জায়গায় থাকে তখন বুঝবো, তাই শুধু শুধু ওর লাগে ঝগড়া করো না মা। ঠিক আছে, তুই যেহেতু আমারে কইলি, তাইলে আমি ছোট বউরে কোনো কিছুই কমু না। মা, তাহলে আমি দোকানের দিকে যাইতেছি। দোকানে যাবি? আচ্ছা যা। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা, তোর চাচার একটা চেয়ার এনে দে। আচ্ছা। না না, চেয়ার আনতে হবে না। আমি ভাবির সাথে একটা কথা বলতে আসছি, এখানে বসেই বলি। মা বসো। মেম্বার ভাই, আপনি যেহেতু আমাকে বাড়িতে আয়া পড়ছেন, কোনো ঝামেলা লাগে নাই তো? ঝামেলা বলতে আসলে একটু ঝামেলা অভাবই। দেখেন, এইটা হইল মাস্টার বাড়ি, মাস্টার বাড়ির একটা সম্মান আছে। আর আমি এলাকার মেম্বার হিসেবে চাইবো না যে আমার ইউনিয়নের মাস্টার বাড়ির কোনো সম্মান ক্ষুণ্ণ হোক। তাই একটা কথা বলতে আসলাম। আপনার ছেলে শান্ত শহরে বিয়ে করছে, ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামগঞ্জের মানুষগুলোর সাথে মিলায় মিশায় তো চলতে হইবে। তার বউটার পোশাক আশাক ঠিক নাই, উগ্রভাবে চলাফেরা করে, যাতে আমার ইউনিয়নের সম্মান নষ্ট হইতেছে। ঠিক এই কথাটাই বকুল বলতে গেছিল,
বকুলের গায়ে পর্যন্ত হাত তুলছে, তাহলে আপনি কোন ভাবি শান্ত কি কাজটা ঠিক করছে? কি কইতাছেন এসব? সামান্য এই কথার জন্য শান্ত গায়ে হাত তুলছে? এটা করবা পারলো? হস আছি। আমি শান্ত ভাই শুধু এইটুকু কইছিলাম যে ভাবি যেভাবে চলাফেরা করতেছে এইভাবে ঠিক না। আপনি বড় ভাবি যেভাবে চলেন এইভাবে চলতে গেছিল, আর উনি আমার ভুল হয়ে যা আমার গায়ে হাত তুলছে। ভাবি সাহেবা, আমার কথা হইল বৌমা শহর থেকে তার কালচারটা এখানে নিয়ে আসছে। সে যেভাবে চলাফেরা করতেছে, যে পোশাক পরতেছে, এই গ্রামের যে ছোট ছোট পোলাপান আছে তারা তো ওইগুলো শিখবো, তারা চেষ্টা করব ওই সংস্কৃতি ধরে রাখা। এত করে কি এমন একটা অবস্থা হইব আপনারা চিন্তা করেন। চাচা, আমি আমার ভাইয়ের পক্ষ হইতে আমি ক্ষমা চাইতেছি। আসলে ও শহরে চাকরি বাকরি করে তো, গ্রামের মানুষের সাথে কেমনে করে আচরণ করতে হয় আসলে ভুলে গেছে। আর ওই বিয়ে করছে শহরের মানুষ, এই কারণে শহরের কালচারটা ওকে মধ্যে চলে আসছে। তাই কিছু মনে করবেন না, ও আইলে আমি বুঝাই কমনি। ঠিক আছে বাবা, আসলে আমার মনে করার কিছু নাই। আমার মনে করার চাইতে জরুরি আমাদের এলাকাটা, আমাদের ইউনিয়নটা ঠিক রাখা, তোমাদের বাড়ির সম্মানটা অক্ষুণ্ণ রাখা। তো যাই হোক ভাবি, আমি আজকের মতো উঠি। শান্ত আসলে একটু ভালো করে বোঝাই দিই। আচ্ছা কমন। ওয়ালাইকুম আসসালাম। দেখছস বাবা, সকাল হইতে না হইতেই মেম্বার বিচার নিয়ে আসছে। 2 দিন পর আইবো চেয়ারম্যান, এরপর আসবো এলাকাবাসী। শান্ত ঢাকার থেকে আইসা এলাকায় যে কি শুরু করে দিছে, তোর বাপের এত মান সম্মান আছিল, এগুলা দেখি সব ধুলাই মিশাই দিব পোলাডা। মা, এই শান্ত আইলে ওর একটু বুঝাই বইল, আর আমার সাথে দেখা হইলে আমি বলে দিব না। আমি একটু যাইতেছি। হরে বাবা, তুই তো ছোট ভাই একটু বুঝাইস। আচ্ছা, আমি গেলাম মা। এই দাঁড়াও শান্ত, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এই যে তুমি তোমার বউরে নিয়ে এরকম করে চলাফেরা করো, এটা কিন্তু আমগো গ্রামের মানুষ কেউ পছন্দ করে না, ভালো চোখে দেখতেছে না। তোমারে আমরা এতবার করে বুঝাই কইলাম যে বউরে নিয়ে যখন বাইরে যাইবা তখন একটু ভালো পোশাক পরায় নিয়ে যায়। আচ্ছা, তোমার বউ শাড়ি পরতে পারে না, ভালো কথা, সালোয়ার কামিজ পরাও, সেটা তো পরায় নিয়ে যেতে পারতা। তা না কইরা এই যে প্যান্ট শার্ট পরে যে বাইরে নিয়ে গেলা, জানো কি হয়েছে? আজকে আমগো বাড়িতে মেম্বার আইছিল। মেম্বার আসলে তো কি হয়েছে? মেম্বার কি ভোট চাইতে আসছিল? তো ভোট চাইতে আসলে ভোট দিবেন, এটা আমাদেরকে কেন বলছেন? আমরা তো এখানে থাকি না, আমরা ভোট দিব না। আমি জানি তুমি এখানে থাকো না, আমরা জানি বলেই তোমারে বলতেছি, গ্রামের কেউ যেন তোমার খারাপ চোখে না দেখে, এর জন্য একটু ভদ্রভাবে চলাফেরা করো। ভদ্রভাবে চলাফেরা করব মানে? তার মানে আমি অভদ্র? আপনি আমাকে অভদ্র বলতেছেন? আমি ভেবেছিলাম আপনি খুব সিনসিয়ার একজন পারসন, এখন দেখছি আপনি ওইসব খেত আনকালচার গ্রেও বুদ্ধের মতোই একজন, ওইভাবেই কথা বলছেন। শান্ত, আমি এসেছিলাম তোমাদের গ্রামে একটু ভালোভাবে চলার জন্য, থাকার জন্য। এখন দেখছি ঘরে বাইরে আমার পোশাক আশাক নিয়ে টানাটানি হচ্ছে, এসব কি? ভাবি, তোমার একটা কথা কই, ও তো আমার বিয়ে করা বউ, তাই না? তো আমার বউ কখন কি পড়বে না পড়বে সেটা খারাপ লাগলে আমার লাগবে। এই গ্রামের মানুষজন, তোমাদের ফ্যামিলির লোকজন কার কি লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। শোনো, আজকের পর থেকে আমার বউকে আমার যেরকম ভালো লাগবে আমি তাকে সেরকম পোশাক পরে যে কোনো জায়গায় যাবো। এইসব ব্যাপার আমাকে জ্ঞান দিবা না, ওকেও জ্ঞান দিবা না। না, তোমার বইভাবে চলাফেরা করতে পারবো না, কারণ আমরা গ্রামের মানুষ। আজকে তোমরা এই গ্রাম থেকে চলে গেলে তুমগো ব্যাপারে কেউ কোনো কথা কইবো না, কিন্তু আজীবন এটা নিয়ে আমগো বাড়ির মান সম্মান যাইবো, সবারই কথা শুনতে হইব। এইটা যদি তুমি বুঝা থাকো তাহলে আমি কমু নেক্সট টাইম থেকে এরকম করবা না। আমি শাড়ি দিতেছি, তোমার বড় কাও শাড়িটা ভালো মানুষের মতো পরে আসতে। আপনার যদি শাড়ি পরার খুব ইচ্ছা থাকে তাহলে ওই 12 হাত শাড়ি একটা পরছেন, এটার উপরে আরো 4টা পরেন, দরকার লাগলে পায়ে ধরেন, মাথায় দিয়ে বসে থাকেন। আমাকে কেন পরাইতে চাচ্ছেন? শুনেন, আমি শাড়ি সালোয়ার কামিজ কি যেন বলে, ওগুলো কিচ্ছু করতে পারবো না। আমি জিন্স টপসি কমফোর্ট আমি এগুলোই পরবো, দরকার হলে 3/4 প্যান্ট পরে বাইরে যাব, দেখি কার বাপের কি। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি এই বাড়ির বড় বউ, বড় বউর মতো থাকেন, আমাকে বেশি জ্ঞান দিতে আসবেন না। আমার এসব একদমই ভালো লাগে না, বেশি জ্ঞান দিতে আসবেন না আমাকে। আমার বড় বৌমা যদি জ্ঞান তোমারে নাই দিবার পারে, আমি তোমারে জ্ঞান দিব, অসুবিধা নাই তো। আর শুনো, আমার বৌমা তোমারে যা কইছে তাই শুনো। যাও ঘরে যাও, ঘরে যাই কাপড় পরে আসো, এই কাপড় ভালো না। শান্ত,
তোর বউরে একটু বুঝা, যা ঘরে যা। মা, তোমাদের সমস্যা কি আমার বলো তো? হ্যাঁ, তুমি যেরকম শুরু করছো, ভাবি সেরকম শুরু করছে, এলাকার প্রত্যেকটা মানুষের একই কথা। আচ্ছা, গ্রামের মানুষজনের বাদ দিলাম, তোমাদের কি ঘরে কোনো কাজ কাম নাই? আরে আমার বউ যে ড্রেসটা পরতে পছন্দ করে, ও যে ড্রেসটা পরে আরাম পায়, ও তো সেটাই পরবে। ও তো কাপড় চোপড় ছাড়া ঘুরতেছে না রাস্তাঘাটে। আচ্ছা, এটা তোমরা মান সম্মানের কথা কইতেছো? হ্যাঁ, আমার তো মনে হলো যে ও আসার পর থেকে তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হয়েছে। শান্ত বাবা, তুই আমাকে বাড়ির মান সম্মান সম্পর্কে ভালোই জানোস। আজকে সকাল হইতে না হইতেই মেম্বার আইছে, 2 দিন পরে চেয়ারম্যান আইবো, তারপরে এলাকাবাসী আইবো। আমাকে মান সম্মান কোন জায়গায় যাইবো রে, কি একটু খেয়াল করছস? বৌমা যাও, তুমি ঘরে যাও। আমার বড় বৌমা তোমার শাড়ি দিতেছে, ওই শাড়ি পইরা সবার সামনে আসবা, কথাটা বুঝছো? শান্ত, আমার এসব একদমই ভালো লাগছে না। ঘরে বাইরে খালি জ্ঞান দেওয়া জ্ঞান দেওয়া। আরে এই বাড়িতে তো আসছিলাম কতদিন শান্তিতে থাকার জন্য। বাইরের লোকজন যেরকম জ্ঞান দেয়, তোমার ঘরের লোকও সেরকম জ্ঞান দেওয়া শুরু করছে। আমার আর এসব ভালো লাগছে না। আর এসব শাড়ি টাড়ি আমি পরতে পারবো না। চলো ঘরে চলো। চলো। সহ্য। মা, এবার কি করবেন কোন তো? কি আর করবো, আমার একটা কথাই, আমার বৌমা যেভাবে আমার বৌমা যেভাবে সবার সামনে চলাচল করে, সবার মান সম্মান বজায় রাখে, ও এই বাড়িতে থাকলে ওরও আমার বড় বৌমার মতো করে চলতে হবে। না হইলে ওর বিপদ আছে। ঠিক আছে মা, তাহলে আপনি ঘরে যান, আমি হাতে কাজটা শেষ করে আসি। হব মা, তুমি তাড়াতাড়ি তাহলে হাতের কাজটা শেষ করো। আর আমার নামাজের টাইম হয়ে গেছে গামা, আমি গেলাম। মা, এমন আনমনা হইয়া কাটাকাটি করলে তো আপনার হাতটা কাইটা যাইব। কি এমন ভাবতেছেন? কি আর ভাবমু, আমাগো শান্ত যে মাইয়াটারে বিয়া করে আনছে, আমার তো মনে হইতাছে জীবনে একটা বড় ভুল করলো, ধরা খাইলো। কেন মা, আপনার হঠাৎ করে এরকম মনে হলো কেন? কারণ হইতাছে তোমারে আমরা যে ঘর থেকে আনছি মা, তোমারে বিয়া করানোর পর এলাকায় আমাকে মান সম্মান আরো উঁচুতে উঠছে। কিন্তু শান্ত যে মাইয়াটারে বিয়া করে আনছে, এলাকায় এখনই বিচার নারী শুরু হয়ে গেছে। কয়দিন পর আরো কি যে হবো আল্লাহই জানে। তাই চিন্তা করে দেখলাম শান্ত মনে হয় জীবনে বড় একটা ভুল করে ফেললো। কি যে করি মা। মা, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এসব নিয়ে চিন্তা করলে হইব? আমি কই কি, আপনি বরঞ্চ শান্তর বড় একটু ভালো করে বুঝান। আমার মনে হয় ওরে বুঝায় করলেও ঠিকই বুঝবো যে এরকম করে চলাফেরা করা ঠিক না। আর তাছাড়া মা, ও তো ঢাকা শহরের মাইয়া, আমাকে মতন করে বড় হয় নাই, ও এরকম ভাবে মানুষ হইছে। আর এখন কি করবেন, আমগো একটু বুঝায় সুঝায় নেওয়ান লাগবে আর কি। মা গো, আমার তো মনে হয় ওরে বুঝাইলে ও আমাকে কোনো কথাই শুনবো না, আরো মান সম্মান নিয়ে আরো টানাটানি লাগবে। মা, আপনি ওরে ভালো করে বুঝান, আমিও বুঝামো, দেখবেন এই বুঝাইতে বুঝাইতে একদিন ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, চেষ্টা করে দেখো কত দূর যাইতে পারো। আচ্ছা মা, আপনি এই জায়গায় কাজ বাজ না কইরা যান, ঘরে যাই একটু রেস্ট করেন, আমি সবকিছু করে নিতেছি। দেন। আচ্ছা তাইলে তুমি সাবধানে রাখো, হাত জানি পুরে না। আমি তাহলে কাপড় ডিবাস করি আর উঠানটা ঝাড়ু দিই। ঠিক আছে। আচ্ছা মা। আমার পরিষ্কার কথা, আমার ভাগে যে জমিগুলো আছে সেগুলো সুন্দর মতো আমারে বুঝাই দাও। আমি আমার মতো করে আমার জমিগুলো বিক্রি করে এই গ্রাম ছেড়ে আমার বউকে নিয়ে শহরে চলে যাব। কেন এখন জমি জমা কেন ভাগ করতে হইব? হ্যাঁ, আমি কোনো জমি জমা ভাগ করতে পারবো না। যা পারস তুই করগা, যা কর। কারণ আছে, জমি ভাগ করার অনেক কারণ আছে। কারণ আমি চাই না এই গ্রামে থাকতে, আর আমি যখন এই গ্রামেই থাকবো না তখন আমার জমি এখানে কেন পড়ে থাকবে? আমি আমার বউকে নিয়ে শহরে চলে যাব, সেজন্য আমার ভাগের জমিটা আমাকে বুঝাই দাও। আমি আমার মতো করে বিক্রি করে এই গ্রাম ছেড়ে বউকে নিয়ে চলে যাব। ভাই তুই এসব কি কইতেছিস? গ্রাম ছেড়ে চলে যাবি মানে? বাপের ভিটা এগুলোকে বিক্রি করে নাকি? আরে নিজে ইনকাম কর, নিজে ইনকাম কইরা 2 টাকা জমায়া জায়গা জমি কেন। তুই যদি গ্রামের সব জমি বিক্রি করে চলে যাস তাহলে গ্রামে তো কিছু থাকবো না তোর। আমরা তো এই গ্রামে থাকতে চাই না, তাহলে এই গ্রামে জমি জমা থাকলো কি থাকলো না তা দিয়ে কি যায় আসে? আর তাছাড়া বাপের বিষয় সম্পত্তি আপনি যেমন ভোগ করতে পারেন, শান্তরও তো ভোগ করার অধিকার আছে। তাই শান্তের সব জমি জমা এখান থেকে বিক্রি করে শহরে যা করার করবে। বৌমা
মুখ সামনে কথা বলবে, বুঝছো? আমাদের সংসারে জমি জমা কে ভোগ করছে আর কে করে নাই, এটা নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না, কথাটা মনে রেখো। দেখো বোন, এই সংসারটা হইলো আমগো সুখের সংসার, আর আমরা প্রত্যেকটা মানুষই চাইছি সবাই মিলাজিলে একসাথে সুখে থাকবো। কিন্তু তুমি এই সংসারের মধ্যে একটু সুখ খুঁজে পাইতেছো না। তুমি সব সময় কইতেছো এখানে তোমার অসুবিধা হইতেছে, তুমি থাকতে পারবা না, তোমার এটা নিয়ে অসুবিধা, ওইটা নিয়ে অসুবিধা। এত অসুবিধা হলে তো মানায় গোছায় থাকুন যায় না। একটু একটু করে মাইনা নাও, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। এইভাবে আপনি শুনেন, এত পণ্ডিতি করেন না তো। আপনি গ্রামের বউ, গ্রামের মতোই থাকেন। আমি হইলাম শহরের মেয়ে, আমি এইসব গ্রামের আনকালচার গেও বুদ্ধের সাথে থাকতে পারবো না। আমি শহরের মেয়ে, সারাটা জীবন শহরেই থাকবো। গ্রামে পড়ে পড়ে ওই স্বামী, দেবর, শ্বশুর, অমুক তমুক তাদের সেবা যত্ন করে সারাটা জীবন কাটাতে পারবো না। আমি জানি বৌমা, তুমি কোনোদিনই আমার যত্ন করবা না, উল্টা তোমার যত্ন আমারই করা লাগবে। আমি এই আশা করিও না। মা বাদ দাও তো, এসব বিষয় নিয়ে ঝামেলা না করি। ওই কি কইতে চাইতেছে আগে বুঝি। ভাই তুই চাইতেছ যে জমি জমা ভাগ করে দিতে, আচ্ছা এটা কোনো সমস্যা নাই, বাপ মরে গেছে, তুই আমার ভাই, বাপের জমির ভাগ তুই পাবি, আমি তোর জমি জমা ভাগ করে দিতেছি। কিন্তু ভাই আমার কথাটা শোন, জমি বিক্রি করিস না। দেখেন ভাই, আপনার আর মার দায়িত্ব হলো জমি জমা ভাগ করে শান্তর ভাগটা শান্তকে বুঝিয়ে দেয়া। তারপর আমরা বিক্রি করব না কি করব সেটা আমাদেরটা আমরা বুঝে নেব। আপনি নাক না গলালেও চলবে। দেখো ছোট বউ, আমি কিন্তু তোমার বড়, তোমার স্বামীরও বড়। এ জায়গায় মা বসে আছে, আমি বসে আছি। তুমি যেভাবে কথা কইতেছো মনে হইতেছে কি আমরা রাস্তার লোক। এইভাবে আমাকে লগে কথা কইও না ভাই। তুই তো আগে এমন ছিলি না, এমন কেন হয়ে গেছিস? তুই তো আমার ভাই, আমার বাপ আর তোর বাপ তো আলাদা কেউ না। আমাকে বাপ তো কোনোদিন এইসব শিক্ষা দিয়া যায় নাই। তুই কেন বদলাই গেলি? শহরে গেছিস ভালো কথা, চাকরি বাকরি করতেছিস, বিয়া পর্যন্ত করছিস, কিন্তু আমার সাথে, তোর ভাবির সাথে, মার সাথে এই ব্যবহারটা করা তোর ঠিক হইতেছে না। দেখো ভাই, তুমি অনেকগুলো কথা বলতেছো, আমি সব চুপচাপ শুনতেছি, তবে দয়া করে তোমার কাছে 2 হাত জোড়ে অনুরোধ করতেছি, আমার তুমি জ্ঞান দিও না। শোন, তুই যদি জমি জমা নিয়ে বিক্রি করে দেস, তাহলে কইলাম আমি 1 তিল পরিমাণ জমি তোর আমি দিব না, কথাটা মনে রাখিস। কি কইলা তুমি? মানে আমার জমি, আমার ভাগের জমি তুমি আমার দিবা আর আমি বিক্রি করতে পারবো না? শোনো মা, আমার ভাগের জমি সুন্দর মতো আমার বুঝাইয়া দিবা, আর আমার জমি আমার যখন যেখানে ইচ্ছা আমি সেটা বিক্রিও করবো, আমার বউকে নিয়ে গ্রাম থেকে আমি শহরে চলে যাব। আর এইসব ব্যাপারে তোমরা যদি কোনো রকম নাক গলো না, আমি কিন্তু খুন খারাপি করতে বাধ্য হব। চলো চল। শোনো মা, আমি কোনো অশান্তি চাই না, যেটা করলে সংসারে শান্তি বজায় থাকবো তুমি সেইটাই করো। চলো। মা কি করতেছেন? মাগো, শান্তর বউ জুতা দিয়ে ঘরটা পাড়ায় একবার নাটকে রাখছে, মুসি জ্ঞান। আরে মা, আপনি মুছবেন কেন? আমি আছি না, দেন আমি যাই মুছে দিতেছি। মাগো, তুমি একা একা সংসারের কত কাজ করো, আমি তোমার একটু সাহায্য করি মা। না মা, আপনার সাহায্য করতে হইব না, এখন আপনার আরাম করণের সময়। আর এই বয়সে এসে যদি আপনি সব কাজ করেন তাহলে আমি আছি। ভাবি একটা কাজ করেন না, আমাকে একটু স্যুপ বানিয়ে দিন। এখন স্যুপ বানায় দিমু? এখন তো আমার হাতে অনেক কাজ, আর তাছাড়া তুমি যেমনি স্যুপ খাও আমি তো অমনি স্যুপ রান্না করতে পারি না। আশ্চর্য ব্যাপার ভাবি, কথা বলার সময় তো চাটাং চাটাং কথা শোনান আমাকে, আর সামান্য একটু স্যুপ বানিয়ে দিতে পারবেন না? আচ্ছা আপনি যেহেতু ব্যস্ত, মা একটা কাজ করেন না, ভাবি যেহেতু পারবে না, আপনি একটু আমাকে স্যুপ বানিয়ে দিন। কি কইলে তুমি? আমি তোমার শাশুড়ি হইয়া তোমার জন্য স্যুপ বানাইতে যাবো? হ্যাঁ, আমি তো জীবনে আমার বড় বৌমার জন্য স্যুপ বানাই নাই। আশ্চর্য ব্যাপার তো, বুঝলাম না দুইজনে এমন করতেছেন কেন? বড় বৌমার ছোট বৌমা কি? আমি স্যুপ খাই এটা তো আপনার ছেলে আপনাদেরকে বলছে, তাহলে আপনি বানাইলে সমস্যা কি হবে? আপনার হাতে কি ফুসকা পড়বে? তুমি মায়ের সাথে এমন করে ব্যবহার করতেছো কেন? আর তুমি তো ভালো করে জানো এসব আমরা খাই না, তাই আমাকে বাড়িতে এসব রাখিও না। তুমি একটার পর একটা হুকুম করে যাইতেছো, আমরা যদি তোমার হুকুমে সাড়া না দেই তাইলে তুমি পুরা বাড়ি চিল্লায় মাথায় উঠাও। সমস্যা কি তোমার? আমার কি মনে হইতেছে বোমা জানো, ছোট বউ আমাকে দুইজনের মনে করে আমরা দুইজনের গোলাম, যখন যেটা হুকুম করব আমরা সাথে সাথে সেই কাজটা করার জন্য হাজির হব। আমাদেরকে গ্রামে আনার জন্য
খুব অনুরোধ বিনোরোধ করে তো আপনার ছেলেকে ফোন করে বললেন। আর যে গ্রামে আসলাম কটা দিনের জন্য, এখন আপনাদের পালক গজাইছে না, পাখা গজায় গেছে, উঠতে মন চাচ্ছে, যে যেভাবে পারছেন আমাকে কথা শোনাচ্ছেন। এত কথা বলার কি আছে? সামান্য একটু স্যুপ বানাই দিতেই তো বলছি, এটা নিয়ে এত কথা বলতে হয়? আচ্ছা ঠিক আছে, আমিই তোমার স্যুপ বানায় দিব, সেমনে পারি অমনে। এখন আমার একটা কথা শুনবা? তুমি তো কইলা যে এই সম্পত্তি ভাগাভাগির কথা, তুমি একটু শান্তরে বুঝাও না, যেন এই সম্পত্তি ভাগাভাগি না করে আমরা সবাই একত্রে সুখে শান্তিতে থাকবো। ও, আসল কারণ তাহলে এটা? এতক্ষণে বুঝতে পারছি। আমাকে স্যুপ না বানিয়ে দেওয়ার আসল কারণটা কি? তাহলে সম্পত্তি ছিল মাথায়, এই ছিল আপনার মনে, তাই না ভাবি? শোনেন, এইসব কোনো কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? তুমি কথায় কথায় তো ভুল বুঝো কেন কও তো? আমি তো এসব কথার মানে বাড়ি করে কথা কই নাই, আমি শুধু তোমারে কইলাম এই সংসারটা আলাদা হইতে দিও না, আমরা সবাই এক লগে থাকতে চাই। একসাথে আপনি থাকতে চাইলেও আমরা থাকতে চাই না। আমার খাবার দাবার নিয়ে আর আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমারটা আমিই ব্যবস্থা করে নিব। আমি এখনই শান্তকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব। ইস রে, এই মাইয়াটা একদিনের জন্য আমাদের আর শান্তিতে থাকতে দেয় না। মা, এরকম করে যদি বাড়ির বউ বাইরে যায় খাওয়া দাওয়া করে, মাইনছে কি কয় কোন তো? একটু বুঝাইতে পারি না। মা যান, আপনি ঘরে যান, আমি ঘর মুছে দিয়ে দিতেছি। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, দেখছো? আমার তো ইচ্ছা করে এই গ্রামে তোমাকে নিয়ে সবসময় থেকেছি। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তুমি কেমন আছো সাইফুল? আলহামদুলিল্লাহ ভাইজান, আমি ভালো আছি। ভাইজান, এটা ভাবি না? আরে হ্যাঁ, এটা তোমার ভাবি। কেন, কি হয়েছে? ভাবিকে শাড়িতে যে এত সুন্দর লাগতেছে, মনে হয় যেন গ্রামের একটা মানে সাজানো গোছানো সুন্দর একটা নম্র বর্দ, একটা তুলতুলে পুতুলের মতো বউ। আরে তোমার ভাবি তো এমনিতেই সুন্দর, তার মধ্যে আজকে শাড়ি পরছে, ঠিকই বলছো, শাড়িতে একটু বেশি সুন্দর লাগতেছে। ভাবি, আপনি কিন্তু সবসময় শাড়ি পরে, ভাবি আপনি কিন্তু সবসময় শাড়িতে থাকবেন। শাড়িতে আপনাকে এত যে সুন্দর লাগে, এত যে ভদ্র লাগে, যা বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। তাই ভাবি আমাকে বাড়িতে আইসেন, বাইরে নিয়ে আইসেন ভাই। আপনি কিন্তু বাবির নিয়ে আমাকে বাড়িতে আইবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখি যে কোনো এক সময় তোমাদের বাড়িতে চলে যাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা শোনো না, শাড়িতে কি আমাকে সত্যি অনেক সুন্দর লাগে? তুমি জানো না, শাড়িতে তোমাকে অদ্ভুত সুন্দর লাগতেছে। আচ্ছা চলো গ্রামটা ঘুরে দেখি। চলো। গ্রামটা না আসলে সুন্দর। আমার আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা, তোমরা ভালো আছো তো? জি, আমরাও খুব ভালো আছি। বৌমা, আমাকে বড় বেশি তুমি দেখতে পারো না সেটা আমি জানি। আমি সেদিন তোমাকে অনেকগুলো কথা বলেছি, আর বলেছি তোমার ভালোর জন্য। এই যে দেখো, আজকে তোমাকে গ্রামের বউর মতোই লাগছে। এই যে লোকটা তোমার প্রশংসা করে গেল, তোমার সম্পর্কে ভালো ভালো কথা বললো, এটা কেন বলছি জানো মা? এই শুধু তোমার পোশাক আশাকের জন্যই। আজকে ওই সব ড্রেস বাদ দিয়ে শাড়ি পরেছো, মোটামুটি গ্রামের বউয়ের মতোই হয়েছো। এখন শুধু বাদ বাকি পর্দাটুকু করলে, মানে একটু ঘুমটা দিলেই তুমি পরিপূর্ণ গ্রামের বউ। আমি খুব খুশি হয়েছি মা তোমার উপর। চাচা, ওই দিন আপনি আমাদের দুজনকে যা বলছেন, একটা কথাও ভুল বলেন নাই। আপনি আমাদের ভালোর জন্যই সুন্দর সুন্দর কথা বলছেন। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওরে বুঝিয়ে বলবো, ও যেন সবসময় ভালো মতো চলে, পর্দা করে চলে। ঠিক আছে বাবা, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। দেখো, সন্তান যদি কোনো বিপথে যায়, তার দায়ভার কিন্তু বাবা মার। ঠিক তেমনি স্ত্রী যদি কথা না শুনে বিপথে যায়, তার দায় কিন্তু স্বামীকেই নিতে হয়। তো আমি যাই, তোমার কথা শুনে আর বৌমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভুলেই গিয়েছিলাম আমি একজন মুসলিম মেয়ে। আমি আর এভাবে চলবো না, হয়তো বোরখা পরে চলবো, আর নয়তো শাড়িও যদি পরি, শাড়ির সাথে হিজাব পরে চলবো। বাহ, আমার না সত্যি খুব ভালো লাগতেছে জানো। যেদিন থেকে তোমাকে বিয়ে করছি, তুমি যেই পোশাকেই পরতে তোমাকে ভালো লাগতো দেখতে, কিন্তু থাকে না, আমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে গ্রামের বউরা যেরকমভাবে চলাফেরা করে, আমার বউ ঠিক সেভাবে চলাফেরা করবে। আর বিশেষ করে গ্রামে এসে তো আমার মনে হয়েছিল যে তুমি সবসময় শাড়ি পরে গ্রামে ঘুরবে, মানুষজন দেখে আমাকে বলবে, বাহ
শান্তর বউটা কত ভালো লক্ষ্মী, কিন্তু সেটা আসলে তোমাকে ওরকম ভাবে বলার সাহস পাইনি। আগে আজকে শেষ করুন, এখানে এত জ্বলা যাবে, এত এখন বলে না। তোমার না ক্ষুধা লাগছে? ও আচ্ছা, হ্যাঁ খাবা না? বাড়িতে ওকে, যাই, গিয়ে হ্যাঁ। রান্না করে খাবো। ঝুলে শুনবে না? হুম। আগে চলিনি তো কি হয়েছে, এখন থেকে চলবো। আচ্ছা বাদ দাও, চলো তাহলে বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি আজকে। না তো চলো তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাই। ও, না আমি বাড়িতে গিয়ে রান্না যাই। করে সবার সাথে মিলেমিশে খাবো। যাই, আগে মানে নি তো কি হয়েছে, এখন থেকে মেনে চলবো। আচ্ছা ঠিক আছে, চলো রেস্টুরেন্টে আগে খেয়ে আসি। না, আমি আর রেস্টুরেন্টে গিয়ে খাবো না, এখন বাড়িতে গিয়ে নিজের হাতে রান্না করব। শাশুড়ি মা, বড় ভাবি, বড় ভাই সবাইকে নিয়ে চলবো। দেখো, সমাজের সবাই বড় ভাবিকে ভালো বউ বলে, আর এতদিন সবাই আমাকে খারাপ বউ বলছে। আমি এখন থেকে এমন ভাবে চলবো যেন সবাই আমাকেও ভালো বউ বলে। ঠিক আছে, চলো তাহলে। চলো। সৈকত, বাবা সৈকত, হ্যাঁ মা। কিছু মা? আমি চিন্তা করে দেখলাম শান্তর বউ যে পরিমাণ অশান্তি শুরু করছে, তাতে আমার বড় বৌমাও শান্তিতে নাই। আর আমিও যে কোনো সময় স্ট্রোক করতে পারি, তার থেকে আর দরকার নেই বাবা। শান্ত ভাগে যেটা পাই, তুমি তাড়াতাড়ি ওটা ভাগ করে দাও। এক কাজ করো, তুমি উকিল রে বাড়িতে ডেকে আনো, যা করার তাড়াতাড়ি করো। কিন্তু মা এই যে শান্তরে যে জমি ভাগ করে দিমু, পরে তো বিক্রি করে ফেলবো মা। বাপের জমি নষ্ট হয়ে যাইবো, তুমি কেন বুঝতে পারতেছো না? বিক্রি করলে করুক, তাতে আমাগো কি? আমরা তো অনেকবার বুঝাইছি, কিন্তু তারা তো কেউ আমগো কোনো কথা শুনতেছে না। এখন এগোটা বিক্রি করে যদি এরা ভালো থাকে তাহলে থাকুক। শুধু শুধু মারে আম করে এরকম পেরেশানি বানাইতেছে, এর চাইতে ভালো ওই জমিটা বিক্রি করে দেখ। সৈকত, শান্তর জমি শান্ত বিক্রি কইরা মনে হয় শ্বশুর বাড়ি টাকা পয়সা নিয়ে চলে যায়, তাতে আমগো কোনো যায় আসে না। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, ওর ভাগ ওরে ভাগ করে দিয়ে দাও তাড়াতাড়ি। আমার আর অশান্তি ভালো লাগতেছে না বাবা। ঠিক আছে মা, আমি যাইতেছি। উকিল রে ডাকতে যাবেন কেন মা? তোমরা এতদিন ধরে যা চাইতেছো ওই কাজটা করার জন্য উকিল আইব। হ্যাঁ ছোট বউ, উকিল নিয়ে আসবো। অনেক তো হইলো, তোমার এত করে বোঝানোর পরেও তোমরা বুঝতেছো না। এখন যেহেতু তোমাকে জমি ভাগের দরকার, ঠিক আছে, তোমরা একটা কাম করো, তোমাকে ভাগের জমি তোমরা বিক্রি করবা না এই জমি রাইখা দিবা, কি করবা এটা তোমাকে ব্যাপার। যাওগা, আমগুলোকে তোমাকে থাকুন লাগবো না। এই যে মারে দেখতেছো না, মা সবটা সময় চাইছে তার দুই ছেলে, ছেলের বউ সব একসাথে একটা ভরা সংসার নিয়ে আমার সংসারটাকে সুন্দর করে সাজাইবো। কিন্তু তুমি যেদিন থেকে এ বাড়িতে আইছো একটার পর একটা শুরু করে গেছো। তুমি কোনোদিনও আমগুলোকে মিল্লা থাকো নাই, থাকার চেষ্টাও করো নাই। বারবার তোমারে বুঝাইছি যে দেখো, মার একটা ইচ্ছা আছে, এই বাড়িতে তার নাতি নাতিনরা একসাথে উঠান বইরা খেলাধুলা করব। তোমরা যদি শহরে থাকো থাকো, কিন্তু ওই যে ছুটিতে যখন একবারে বাড়িতে আসবা সবার তো একসাথে দেখা সাক্ষাৎ হইব। আমরা সবাই একত্রে থাকবো, ঈদ পালন করবো, একসাথে রোজার দিনে ইফতারি করবো, সেহারি করবো, সবকিছু। কিন্তু তুমি আমার সব স্বপ্ন আশা ভরসা ভাঙ্গা দিতেছো। তুমি কি একটাবার চিন্তা করে দেখতেছো না মা যে কত স্বপ্ন সাজেছে তার মনের মধ্যে, তুমি সব ভাঙ্গা দিতেছো এক পলকে। এখনো সময় আছে ছোট বউ, নিজেরে শুধরাও। মা, জমির ভাগ আর আপনাকে করতে হবে না। কেন ভাগ করার দরকার নাই? খুন খারাপি করার জন্য? এক ভাই আরেক ভাইকে মাইরে ফেলানোর জন্য? বাবা তুই তাড়াতাড়ি উকিলে ডাইকে আন, কাজটা তাড়াতাড়ি কর। ঠিক আছে মা, আমি যাইতেছি। না ভাই, কষ্ট করে আর উকিল ডাকতে হবে না। আর যে জমি নিয়ে এত ঝামেলা, এত অশান্তি, এত ঝগড়া হয়েছে, সেরকম কিচ্ছু করতে হবে না। কারণ হচ্ছে আমাদের জমি ভাগ হবে না। আমার বউ মানে মুন্নি হচ্ছে তার ভুলটা বুঝতে পারছে। সে এতদিনে এই সংসারে সবার সাথে যা করছে, মার সাথে, তোমার সাথে, ভাবির সাথে, সেগুলো অন্যায় করছে। আমিও চিন্তা করে দেখলাম, এই টাকা পয়সার সয় সম্পত্তি সবকিছু যদি আমি নিয়ে শহরে চলে যাই, তাহলে তো আমি হয়তোবা টাকা পয়সা পাবো, সম্পত্তি পাবো, কিন্তু ভাই পাবো না, মা পাবো না, এই সুন্দর সংসারটা পাবো না। এতদিনে তোর সুবুদ্ধি হয়েছে। আমরা তো সবসময় ওইটাই চাইতাম যে এই পরিবারের প্রত্যেকটা মানুষ এক জায়গায় থাকবো, খায়া থাকি না খায়া থাকি, সুখে দুঃখে সবাই একসাথে এক লগে সুখ দুঃখ ভাগ করে নিব। তুই আমগো স্যারে ঢাকায় থাকোস, আমগো কি ভাল লাগে রে?
মা সব সময় তোর কথা কয়, কিন্তু তুই যখন এই বাড়িতে আসলি অশান্তি বাইরে গেল। মা আমারে সব সময় কইতো তোরে বোঝানোর জন্য, কিন্তু তোরে বুঝায় কোনো লাভ হইতো না। তুই নিজ থেকে যে বুঝতে পারছস এতেই আমরা অনেক খুশি। শোন, খায়া থাকি আর না খায়া থাকি, পরিবারের প্রত্যেকটা মানুষ যখন এক জায়গায় থাকে না, আনন্দে ভরপুর থাকে, সেই সংসারটা অনেক সুখের হয়। যাক, ভালো হয়েছে ভাই। তোর আরেকটা কথা কই, তোরা ঢাকায় যাইতে হইব না, তুই এই জায়গায় থাক। তুই আর আমি মিলা এই সংসারটারে সুন্দর করে সাজাবো। কি থাকবি আমগুলোকে? হ ভাইজান, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। মুন্নি, আমি যদি তোমার নিয়ে এই বাড়িতে সারা জীবন থাকি, তুমি আমার লগে থাকতে পারবা না? হ্যাঁ, থাকতে পারবো। আমি হয়তো শহরের ইটকাট পাথরের ভিতরে লাক্সারিয়াস লাইফ লিড করছি, কিন্তু সেখানে না এখন মনে হচ্ছে উগ্রতা ছিল, উচ্ছৃঙ্খলতা ছিল, কোনো নিয়ম কানুন, শান্তি, ফ্যামিলি বন্ডিং কোনোটাই ছিল না। গ্রামেও প্রথম প্রথম এসে আমি তেমনভাবেই দেমাক নিয়ে চলেছি। আসলে গ্রামের জীবনটা যে সহজ সরল, কতটা শান্তিপূর্ণ, সেই জিনিসটা আমি বুঝতে পারিনি। আজকে যখন শাড়ি পরে বের হইলাম, আমি হাড়ে হাড়ে সেটা বুঝতে পেরেছি। একদিন যে মানুষগুলো আমার দিকে বাঁকা চোখে তাকিয়েছিল, আমাকে টিচ করে কথা বলেছিল, আজ জানেন ভাইজান তারা কি করেছে? আমাকে সালাম দিয়ে কথা বলেছে। আপনার ভাইকে বলেছে তাদের বাড়িতে যেন আমাকে নিয়ে যায়। তারপর আমাদের মেম্বার চাচার সাথেও আমি খুব দুর্ব্যবহার করেছিলাম। উনিও আজকে আমাকে বৌমা ডেকে কথা বলেছে। আমি আমার ভুলগুলো বুঝতে পেরে আমি সিদ্ধান্ত নিয়েছি, কোনো জমি জমা ভাগ হবে না মা। আমি আর আপনার ছেলে সারা জীবনের জন্য এখানে থাকবো, আর কখনোই শহরে যাব না। আর শহরে যদি যেতে হয় সবাই মিলে একসাথে ঘুরতে যাব কয়েকদিনের জন্য। বড় বৌমা, ছোট বৌমা, আমার এই সংসারটা অনেক কষ্টের সংসার, অনেক যত্ন করে সংসারটা আমি গড়ে তুলছি। আজকে থেকে আমার তোমার হাতে আমি আমার সংসারটা তুলে দিলাম না, তোমরা মিলেমিশে সংসার করো। আর হ্যাঁ, সৈকত, শান্ত, বাবা, তোরাও মিলেমিশে সংসার করিস, ভালো থাকিস তোরা। কি বানিয়েছিস তুই এটা? তুমি একটা কাজ ঠিকঠাক মতো করতে পারো না। মা, এইটা আপনি কি করলেন? গরম চা মায়ের মুখে মেরে দিলেন? হ্যাঁ, যা করেছি বেশ করেছি। তোর মা এত দিন যাবত আমাদের বাড়িতে কাজ করছে, ইডিয়েট মহিলা কি কিছুই বুঝতে পারে না যে গ্রিন টিতে চিনি দিতে হয় না? গ্রিন টিতে চিনি দিতে হয় কি হয় না সেটা ভালো মতো কইলেই তো হইতো, আর এক কাপ বালাই দিত। আপনি তাই বলে কি এই গরম চা মেরে দিবেন? ভালো করেছি। এই অশিক্ষিত মহিলাকে আমি প্রত্যেকদিন শিখিয়ে দিতে যাব না যে গ্রিন টিতে চিনি দিতে হয় না। ও ইচ্ছে করে আমার গ্রিন টিতে চিনি দিয়েছে, তাই না? এটা ইচ্ছে করে ও করেছে, বুঝতে পেরেছি। আমাদের বাড়ির ভাত না আস্তে আস্তে ওর কপাল থেকে উঠে যাচ্ছে। খবরদার আর একটা বাজে কথা কইবেন না। ফ্রিতে আপনাদের বাড়িতে ভাত খাই না, আমরা কাজ কইরা খাই। কাজের বিনিময়ে আপনারা খাইতে দেন। এমন ভাবে কথা কইতেছেন মনে হচ্ছে অনুদান দেন। দেখ, তুই কিন্তু আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস, গলা উঁচু করে আমার সাথে কথা বলছিস। তুই ভুলে যাস না তুই এবং তোর মা আমাদের বাড়ির চাকর এবং চাকরানী। নেক্সট টাইম থেকে আমার সাথে সম্মান দিয়ে কথা বলবি। সম্মান তারই দেওয়া যায় যে সম্মানের যোগ্য। শুনেন, সম্মান পাইতে গেলে সম্মান দিতে হয়। আমার মার সাথে আপনি খারাপ আচরণ করছেন, আর আমি আপনাদের সম্মান দেব প্রশ্নই আসে না। তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে বাবাকে বলে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোদের দুজনকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। আপনার বাবা আপনার মতো না। আপনার বাবা অনেক ভালো মানুষ, সে আম করে বাইর করে দিব না। দেখ, আরেকবার যদি আমার সাথে গলা উঁচু করে কথা বলিস তাহলে তোদের দুজনকে পেটাতে পেটাতে এই বাড়ি থেকে বের করে দিব।
অনেক সহ্য করছি, আর না। আচ্ছা আচ্ছা, সবই তো শুনলাম। সৈকত, কেন তুই আমার মেয়ের গায়ে হাত তুললি? এমন কি হয়েছিল যে তুই ওর গায়ে হাত তুললি? তুমি আবার এই চাকরের বাচ্চারে জিজ্ঞেস করছো কি হয়েছে? সব তো তোমার লাই পায়ে পায়ে হয়েছে। তুমি বেশি লাই দিয়ে মাথায় তুলছো, সেই জন্য আজকে তার সাহস হয়েছে তোমার ছোট মেয়েকে থাপ্পড় মারার। আজকে অথইকে থাপ্পড় মারছে, কালকে দেশে আমার গালে থাপ্পড় মারবে না, তার কি গ্যারান্টি আছে বাবা? বাবা, আমি এত কথা শুনতে চাই না। তুমি এই চাকর এবং চাকরানির বাচ্চাটাকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করো। আমি ওদের আর সহ্য করতে পারছি না। আচ্ছা থাম তো, ঠিক আছে, বের করার আগে যা বললি শুনলাম, কিন্তু এখন আমি সৈকতের মুখে সবকিছু শুনতে চাই। সৈকত, বল তো, তুই বল কি হয়েছে? সাহেব, আমার পোলা না বুঝে ভুল করে ফেলাইছে, ওরে মাফ করে দেন। দরকার হলে আমি ওরে শাসন করবো, ওরে আমি মারবো। ও ও ভুল করছে, ওরে মাফ করে দেন। আহা, আমি সৈকতের মুখে শুনতে চাই। আচ্ছা স্যার, আমি আপামনির গালে থাপ্পড় মারছি। আমার একটা কথা কন্ত, কোনো সন্তানের সামনে তার মায়ের গায়ে যদি এই গরম চা মাইরা দেয়, সে সহ্য করতে পারবো? পারবো না। আমিও সহ্য করতে পারি নাই, এর জন্য হাত উঠে গেছে। অতই যা বলতেছে এটা সত্যি? তুই কি এটা করছিস? হ্যাঁ, করবো না তো কি করবো বাবা? একটা মহিলা দিনের পর দিন আমাদের বাড়িতে থাকছে, আমাদের বাড়ির রুলস কি, আমরা কি করছি আমরা কি করছি না সবকিছুই তো তার জানার কথা। সে তো প্রত্যেকটা দিনই আমাকে গ্রিন টি দেয়, তাহলে সে জানে না যে গ্রিন টিতে চিনি খেতে হয় না? তারপরেও সে ইচ্ছা করে আবার গ্রিন টিতে আজকে চিনি মিশিয়ে তারপরে নিয়ে এসেছে। এটা সে কেন করলো বাবা? জিজ্ঞেস করো। সাহেব, আমি মূর্খ সূর্খ মানুষ, সব সময় মনেও থাকে না। আর আমরা তো জানি যে চায়ের মধ্যে মিষ্টি দেয়, তাই জন্য গ্রিন টির মধ্যে যে মিষ্টি দেওয়ানো লাগে না, সেইটা আমি মনে করতে পারি নাই, ভুল হয়ে গেছে। আমি তার কাছে মাপও চাইছি, সে আমার মাপ করে নাই। চাচা, আপনি যাই কর না কেন, আমি কোনো অন্যায় করি নাই। আমার মায়ের অপমান করছে, আমার মার গায়ে গরম চা মাইরা দিছে, আমিও থাপ্পড় মাইরা দিছি। এর জন্য আমার শাস্তি যা হওয়ার হোক, আপনার যা মনে চায় আমার শাস্তি দেন, কিন্তু আমি বারবার কমু একটাই কথা, আমি কোনো অন্যায় করি নাই। না, ও এই কাজটা ঠিক করেনি। অথই, প্রতিদিন চা খাস, একদিন যদি একটু চিনি কম হয় বা যদি চা একটু খারাপ হয়, তার জন্য কি একজন বয়স্ক মহিলার গায়ে তুই চা ফিক্কে মারবি? হ্যাঁ, আজকে যদি তোর সামনে আমাকে কেউ অপমান করে, তুই কি করবি? তুই সহ্য করবি? ঠিক সেটাই হয়েছে, ছেলের সামনে মার গায়ে হাত দিয়েছিস, যার জন্য সৈকত এই কাজটা করছে। যাই হোক, ভুল হয়েছে দুইজনেরই, তোরও ভুল হয়েছে, সৈকতেরও ভুল হয়েছে। এরপর যেন এই ধরনের আর কোনো কাজ না হয়। বাবা, বাবা তার মানে কি এর কোনো বিচার হবে না? তুমি এত সহজে সবকিছু মেনে নিলে, আমি না জাস্ট বুঝতে পারছি না এই বাড়িতে হচ্ছেটা কি বাবা। আমি যা বিচার করেছি সঠিক বিচার করেছি। না বাবা, এটা তোমার সঠিক বিচার হয়নি। এটা কেমন বিচার তোমার? আমরা তোমার মেয়ে, একটা চাকরের বাচ্চার সমতুল্য তুমি আমাদেরকে মনে করলা? আরে ও তোমার মেয়ের গায়ে হাত তুলছে। শোনো বাবা, আমরা হইলাম এই বাড়ির মালিক, আর মালিকের মেয়ে যে কথা, মালিক একই কথা। আমরা চাকর বাকরের গায়ে হাত তুলতেই পারি, 10টা কথা শোনাইতেই পারি, তাই বলে চাকর বাকর আমাদের গায়ে হাত তুলবে, এটা কোনো বিচার হইল? এই, তোমরা একটু দয়া করে চুপ থাকো না। এখানে বাবা আছে, উনি তো সবার বিচার করতেছে, তাই না? আর তুমি যাদেরকে চাকর বলতেছো, ওরা শুধু চাকর, ওরা কি মানুষ না? এই বাড়ির কোন কাজটা ওরা না করে সবকিছু করতেছে। ওদের সাথে দিনের পর দিন তোমরা দুজনে যে অত্যাচার করতেছো, খারাপ ব্যবহার করতেছো, আজকে বাবা এখানে বসে বিচার করতেছে, বাবা যেটা ভালো মনে করবে সেটা তাকে করতে দাও। এই তোমার কাছে কেউ ভালো মন্দ জানতে চাইছে? তুমি তো চাকরের সমতুল্যই। ওরা চাকর, কাজ করে এই বাড়িতে খায়, আর তুমি হলে ঘর জামাই, আমার আর আমার বাপের ঘাড়ে বসে বসে খাও। মুখটা বন্ধ রেখে গেছে, বা মুখটা খুলবা, ওদের মতো অবস্থা না তোমারও করে ছেড়ে দিব। মুন্নি, সংযত হয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, সৈকত যা, যা তোরা কাজ কর, যা। আর হ্যাঁ, তোদেরকেও বলি, বাড়ির কাজের লোকদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখ। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ওদের সাথে যত তুই কথা বলবি তত তুই ছোট হয়ে যাবি। আচ্ছা না হয় বাবা প্লিজ যাও তো এখন।
হ্যাঁ, বুঝতে পারছি। সারাটা জীবন তো তোদেরকে বললে তোরা শুনবি না, তবে শুনবি, যেদিন পস্তাবি সেদিন শুনবি। শান্তি কিছু তোমাদের, নাকি আরো কিছু চাও? আজকে সবার সামনে এরকম করে ওদেরকে অপমান করলাম, এটা তো আজকে নতুন কিছু না, এটা তোমাদের অভ্যাস, তোমাদের রক্তের সাথে মিশে গেছে। তোমার কাছে জ্ঞান কেউ চাইছে? তাকে তো গরজামের এবারে তো বড় বড় কথা কিসের? নিজের জ্ঞানটা নিজের মধ্যেই রাখো। আমরা দুই বোন আমাদের ভালো মন্দটা বুঝতে পারি, তোমাকে জ্ঞান দিতে হবে না। বুঝতেছি। বাবা ওই চাকর দুটাকে ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। বাবা যেহেতু ওদের বিচার করেনি, এর বিচার আমি করব। যেটাই করবি একটু সাবধানে করিস। এই মহিলা, তোর ছেলে কোথায়? কেন মা, তোমার কোনো কাম করে দিতে হবো? কও, আমি করে দিব। তুই তো করবি, কারণ তোর ওই অসভ্য ছেলের সাথে কথা বলতেও না মাঝে মধ্যে আমার অনেক মেজাজ খারাপ হয়ে যায়। বেয়াদব ছেলে একটা, আমার সাথে সবসময় বেয়াদবি করতেই থাকে। যাই হোক শোন, আমার ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, নোংরা হয়ে আছে। সারাটা দিন তো বাসায় কাজ করিস, এটাই তো সবসময় বাবাকে দেখাস, সংসারে যত কাজ আছে সব তুই করিস, কিন্তু আমার রুমটা একটু গিয়ে দেখ না কিরকম এলোমেলো হয়ে আছে, সেদিকে কি তোর খেয়াল আছে? মা, আমি এখন এই থালা বাসনগুলো পরিষ্কার করে তোমার ঘরে একেবারে চকচকা করে দিব না, আনালা হাত করে দিব না। মা, আমার পোলা না বুঝে তোমার সাথে একটু বেয়াদবি করে ফেলাইছে। জানোই তো, কোনো পোলায় তার মায়ের কষ্ট দুঃখ দেখতে পারে না। ওই না বুঝে তোমার কটা কথা শুনেছে। আমি অরয়া তোমার কাছে মাপ চাইতেছি মা। মাপ চেয়ে লাভ কি? কি লাভ? তোর ছেলে তো আমার সাথে বিয়াদবি করেই ফেলেছে, এটা তো এখন বলে কোনো লাভ হবে না। তবে হ্যাঁ, তোর ছেলেকে ভালোভাবে বুঝিয়ে দিস, নেক্সট টাইম যদি আমার সাথে এমন করে না, তাহলে তোর ছেলের চাকরির সাথে তোর চাকরিটাও কিন্তু যাবে। দেখে না, আমি আজকে থেকে ওকে শাসন করে দিবনি, ওর কোনো বেদবি করবো না। আপনি যান, আমি আপনি ঘরটার সব গোছায় দিয়ে দেবনি। হ্যাঁ, ঘর পরিষ্কার করে রাখবি, তবে একটা কথা মাথায় রাখিস, তোরা গরিবরা ছোট লোকরা সবসময় না আমাদের মতো মানুষদের পায়ের নিচেই থাকবি। তো কথা যা বলবি হিসেব করে বলবি, ঠিক আছে? অথই, তুমি ওনার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? আরে ওনার তো বয়স হয়েছে, উনি তো মায়ের মতো, ওনার সাথে কি এরকম কথা না বললে হয় না? দুলা ভাই, আপনাকে তো সবসময় বলিনি দালালি করতে, আপনি কি এখানে দালালি করার জন্য এসেছেন নাকি? এটাই কি আপনার কাজ? কেমন ব্যবহার তোমার? আমি তো এখানে খারাপ কিছু বলি নাই, তুমি একটা বয়স্ক মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছো, আমি তোমার সেটাই একটু বোঝানোর চেষ্টা করতেছি যে সবসময় না সবার সাথে এরকম করা উচিত না। একটা মানুষ সারাদিন বাড়ির সমস্ত কাজকর্ম করে, তারা তো একটা শরীর, তাই না? তার সাথে একটু ভালো মতো কথা বললে তার অন্তত একটু ভালো লাগে। বাবা, খুব জ্ঞান তাই না? আপনার মধ্যে খুব জ্ঞান, সেজন্য সব জ্ঞানগুলো অন্য কারোদের কাছে প্রয়োগ করেন, তাই না? কি করবেন সারাদিন বলুন তো? থাকেন তো ঘর জামাই, কোনো কাজ কাম তো নেই, 3 বেলা আমার বাবার অন্ন ধ্বংস করছেন আর আমাকে এসে জ্ঞান দিচ্ছেন। আপনার জ্ঞান নিয়ে আমি বসে থাকবো না, ঠিক আছে? শুনুন দুলা ভাই, উনি আমাদের বাড়ির কাজের মহিলা, ওনার সাথে আমি কিভাবে কথা বলবো আর কিভাবে বলবো না সেটা আমি কিন্তু খুব ভালো জানি। নেক্সট টাইম থেকে প্লিজ আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। বলা শেষ তোমার? আমি জানতাম তুমি এরকমটাই করবা, যে তোমার তো কোনো দোষ নাই, তোমার বোন তো তোমার মতো, সারাক্ষণ শুধু মানুষকে কিভাবে অপমান করতে হবে, কিভাবে মানুষকে ছোট করে কথা বলতে হবে, এর বাইরে তোমরা কিচ্ছু শেখো না। তোমাদের এর বাইরে না কোনো পারিবারিক শিক্ষা নাই। কি? আপনার আপনার এত বড় সাহস, আপনি পারিবারিক শিক্ষার কথা আমাদের বলছেন? আপনার কি পারিবারিক শিক্ষা আছে? যদি থাকতো তাহলে আপনি ঘর জামাই থাকতে পারতেন না। লজ্জা করেন না আপনার? একটা পুরুষ হয়েছেন, কোনো ইনকাম করছেন না, কোনো কাজ করছেন না, টাকা ইনকাম করার মুরদ নেই, শ্বশুর বাড়ি থাকছে, দিনের পর দিন খাচ্ছে, আর আমাদের জ্ঞান দিতে এসেছে। যত সব ননসেন্স। হ্যাঁ হ্যাঁ, আমি ঘর জামাই থাকি, আর ঘর জামাই থাকি বলে তোমার এতগুলো কথা সহ্য করছি। আজকে যদি ঘর জামাই না থাকতাম, আজকে যদি আমি ইনকাম করতাম, তাহলে তোমার একটা কথা আমি সহ্য করতাম না, প্রত্যেকটা কথার আমি প্রতিবাদ করতাম। প্রতিবাদ করেন না এমন তো না, থাকেন ঘর জামাই, আবার বড় বড় লেকচার শুনুন। ঘর জামাইয়ের মতো থাকবেন, আমি কার সাথে কেমন আচরণ করব সেটা আমি বুঝে নেব, কেমন? আমাকে জ্ঞান দিতে আসবেন না। আর হ্যাঁ, আজকের পর থেকে নেক্সট টাইম আপনি আমার বিষয়ে কোনো ইন্টারফেয়ার করতে আসবেন না। আর এই যে তুই তাড়াতাড়ি আমার ঘরটা পরিষ্কার করে দিবি, কথা যেন মনে থাকে। খালা,
তুমি ওর কথা কিছু মনে করো না। দেখো না, একটু অহংকারী মেয়ে, কারে কিভাবে বলতে হয়, সম্মান করতে হয়, কোনো কিছু শিখে নাই। তুমি তাদের কাজগুলো শেষ করো। ওয়ালাইকুম আসসালাম। আলম সাহেব, জি আমি ভালো আছি। আচ্ছা শুনেন, আপনার এতিমখানায় যত ছাত্র আছে, জি জি জি, 100 এই 100 ছাত্রের জন্য আপনি খাওয়া দাওয়ার হইলেও ব্যবস্থা করেন। জি জি জি, ভালোভাবে খাওয়াবেন। জি, ওরা যেন খেয়ে যেন খুশি হয়। আমি চাই এতিম বাচ্চারা পেট ভরে খাক। আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আমার মেয়ের জামাই আছে, আমি ওর কাছে খরচ দিয়ে দেবো, আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শোনো বাবা, তুমি একটা কাজ করো, এতিমখানায় যাও, যে এই 100 ছাত্রর খাওয়ার যা খরচ আছে তুমি যে দিয়ে আসো। ঠিক আছে বাবা, আমি গিয়ে দিয়ে আসবো। কিন্তু বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমার মনে হয় না যে এই বাড়িতে আর বেশি দিন আমি থাকতে পারবো, আমাকে চলে যেতে হবে। কেন বাবা, কি হয়েছে? বাবা, আমি তো আসলে কোনো কাজ করি না, আপনার বাড়িতে আমি ঘর জামাই হিসেবে থাকি। আমি সেটা নিয়ে কখনো মন খারাপও করি না, কারণ আপনি আমাকে ছেলের মতোই ভালোবাসেন, আমাকে সেই চোখে আপনি দেখেন। কিন্তু যে আপনার মেয়ে তো সারাক্ষণ আমার সাথে যেরকম ব্যবহার করে, উঠতে বসতে সবসময় আমাকে নানান রকম খোঁটা দেয়। শুধু তাই না, অথই আছে না, অথই পর্যন্ত আমার নানান রকম কথা শোনায়। পরে আমি চিন্তা করে দেখলাম বাবা, এইভাবে এত কথা শুনে এত অপমানিত হয়ে এই বাড়িতে থেকে আমার কোনো কাজ নেই, তার চেয়ে বরং আমি এই বাড়ি থেকে চলে যাই। শোনো বাবা, আসলে হয়েছে কি, আমার মেয়ে দুটোকে আমি খুব আদর করেছি ছোটবেলা থেকে, যার জন্য আজকে এই অবস্থা, বুঝছো? বেশি লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি। আর তাছাড়া জামাই বাবাজি, আমার কোনো ছেলে নেই, আমি তোমাকে কিন্তু আমার ছেলের মতোই জানি, যার জন্য আমি তোমাকে রেখে দিয়েছি। বাবা, আমি সবটাই জানি, আপনি যা যা বলছেন আপনার কোনো কথাই মিথ্যা না। কিন্তু কি করব বলেন, আপনার দুইটা মেয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমার সাথে যেরকম ব্যবহার করে, এতটা অপমান করে, এই অপমান সহ্য করে এই বাড়িতে থাকা আমার পক্ষে একদমই অসম্ভব না। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই ব্যাপারটা নিয়ে আমি মনির সাথে আলাপ করব। বাবা, আপনি যত কথাই বলেন, আপনি হয়তো বা ওরে বুঝাবেন, ও হয়তো বুঝবে, কিন্তু আমি তো এতদিন ওর সাথে সংসার করতেছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সাথে সংসার করার কোনো ইচ্ছা ওর মধ্যে নাই। ইচ্ছে কি করে থাকবে? ইচ্ছে থাকার মতো কি তুমি কোনো কিছু করছো? বাবা বাবা বাবা, ভালোই তো আমার বাপের কান ভাঙাইতেছো। তুমি কি ভাবছো তুমি এই বাড়িতে থেকে থেকে আমার বিরুদ্ধে আমার বাপের কান ভাঙাইবা, আর আমি সেটা সহ্য করে তোমার সাথে সংসার করব? সেটা তুমি ভাবলা কি কইরা? মুন্নি, আস্তে কথা বলো। জামাই বাবাজি যা বলেছে সত্যি বলেছে, আর তোমাদেরকে তো আমি ভালো করে চিনি, কারণ তোমরা আমার সন্তান। ও খারাপ কি বলেছে? হ্যাঁ, সব সময় যদি ওর সাথে এরকম ভাবে খারাপ আচরণ করো, তাহলে এই ছেলেটা কি করবে? কি করবে আবার? এই বাড়ি থেকে চলে যেতে বলো। আমার তো সহ্য হয় না আব্বা, বিয়ের পর থেকে আমি তোমাকে বলতেছি যে এই ছেলের সাথে আমার যায় না, আমি ওর সাথে সংসার করতে পারবো না। তারপরে তুমি কি বুঝে ওরে এই বাড়িতে ঘর জামাই রাখছো বলো তো? মুন্নি, একটা জিনিস গড়ার চেষ্টা করো, ভাঙার চেষ্টা করো না। তোমরা দুই বোন তো শিখেছো শুধু ভাঙতে, গড়তে শিখোনি। দেখো বাবা, যেটা গড়ার আমরা সেটা ঠিকই করি, আর অযোগ্য লোকের সাথে গড়ার কিছু নাই। যদি আমি পারতাম তাকে কবেই ডিভোর্স দিয়ে দিতাম। এখনো সময় আছে বাবা, আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করে দাও। দেখলেন বাবা, আপনার সামনে দাঁড়ায় আমাকে বলতেছে ডিভোর্স দিবে। আজকে তো আপনি শুনছেন, প্রত্যেকটা দিন যখন ঝগড়া হয় না, এর চেয়ে নোংরা নোংরা কথা আমাকে এসে বলে। ছি 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 মুন্নি, তোমাদের জন্য কি আমার মান সম্মান থাকবে না? তোমাদের জন্য আমার মাথাটা হেট হয়ে যায়। তুমি তোমার মান সম্মানের চিন্তা করতেছো আমাকে বলে দিয়ে? আমার জীবনটা যে এরকম অকর্মা ভাদেম্মার কাছে বিয়ে দিয়ে নষ্ট করে দিছো, সেটা একবারও চিন্তা করলে না বাবা? আফসোস মুন্নি, তুমি জামাই কি বলছে সেই কথাগুলো তুমি বুঝতে পারতেছো না। যাই হোক, ভবিষ্যতের জন্য আমি তোমাকে বলতেছি, জামার সাথে আর কোনো খারাপ আচরণ করবে না। যাও, এখন ভিতরে যাও। হ্যাঁ জামাজি, তুমি ওর কথাই কিছু মনে করো না। তুমি তো জানো আমার মেয়েটা এমনই, তবে হ্যাঁ ওর কিন্তু মন ভালো আছে। আচ্ছা তুমি এতিমখানায় যাও, যে ওই টাকাটা দিয়ে আসো। ঠিক আছে বাবা।
কিরে তোর এই মাঠে গাছ জ্বালাবে কবে? তা বলতে পারলাম না ভাই। পারবি কেমনে? আর গাছ জ্বালাবে কেমনে? যেই বউ বিয়ে করছস বউর যন্ত্রণাতে বাঁচস না। আসলে ভাই ঠিকই, খালি অত্যাচার বউ আর কেঁচা দে। এই জন্য বিয়ে করি না রে। ওই দেখ আইতেছে তোর ভাবি, আয়। ভাবিটা সেই চল। কি ব্যাপার? কি আপনারা? আমরা আমরা হইলাম এই এলাকার সেলিব্রিটি। হ্যাঁ, তোরা সেলিব্রিটি তো আমার কি? আমার পথ কেন আটকিয়েছিস? অনেক কিছু, অনেক দরকার আছে তোমার লগে। প্রথম কথাটাই বলি, অনেক দিন ধরে দেখতেছি, অনেক পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। তাই না? বিয়ে করতে চাস? তুই জানিস আমি কে? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? রাস্তার একটা ছেলে আমার পথ আটকে আমাকে এত বড় বড় কথা বলছিস তুই? রাস্তা ছেলে তাতে কি হয়েছে? আমি যখন আপনার বিয়ে করবো তখন দালানি গিয়ে উঠুম, কোনো সমস্যা নাই, শুধু 3 কৌল বললে হইব। নেন, রাজি আছেন আপনার বিয়ে করতে? একদম থাপড়ে না তোর দাঁত যতগুলো আছে সব ফেলে দিব। চিনিস তুই আমাকে? আতিক থাপ্পড় মারতে চাই, কি করবো? ম্যাডাম রে, আপনি একটা থাপড় মারে দেন। আরে না, এত সুন্দরী মানুষের থাপ্পড় মারন যায়? আচ্ছা তুমি কি বিয়ে করতে রাজি আছো? দেখ, আমি তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে সরে দাঁড়া, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নাই। আমরা বললাম না আমরা সেলিব্রিটি, কোন দিক দিয়ে সেলিব্রিটি সেটা তো বলি নাই। ছিনতাই, মার্ডার, অনেক কিছু আমরা করি। চুরি ডাকাতি যত রকমের আকাম কুকাম এই গ্রামে হয় সব আমরাই করি। আমগরে দেখা কেউ এখানে আসবো না। এখন আবারও বলতেছি বিয়েতে রাজি? এই কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? তোর মতো রাস্তার একটা ছেলেকে আমি বিয়ে করব? আমি না তোর কথা শুনে পাগল হয়ে যাচ্ছে, অবাক অবাক লাগছে আমার। এরা কারা, কোত্থেকে আসে এরা? তুই আমার স্ট্যাটাস সম্পর্কে জানিস না। আমার বাবাকে যদি বলি না তোর কথা, তাহলে এই এলাকা থাকা তোর বন্ধ করে দিবি। আচ্ছা ঠিক আছে, বিয়ে করার কোনো দরকার নাই। আতিক মালটা দে, যা যা আছে সবকিছু বের কর। দেখুন আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করতেছ না? ছাড় বলছি, ছাড়, ছাড়ো। ছাড়, ছাড়। আপামনি আপনি ঠিক আছেন? আপনার কোনো সমস্যা হয় নাই তো? হ্যাঁ, ঠিক আছে। আমি সময় মতো না আসলে তো সমস্যা হয়েই যাইতো, ঠিক আর থাকতে হইতো না। এর জন্য কই একা একা মায়া মানুষ বাইরে হইতে হয় না। বাবা, তোর কথা শুনে মনে হচ্ছে তুই কথা বলছিস না আমার সাথে, কোনো মুভির ডায়লগ দিচ্ছিস। কি শাকিব খানের বাংলা মুভি বেশি বেশি দেখিস তাই তো? আরে আপামনি কি যে কর না, কাম কইরাই কুল পাই না, আবার মুভি দেখবো কখন? তাহলে এইসব ডায়লগ আমাকে কেন দিচ্ছিস? আমি ডায়লগ দিতেছি না, যা কইতেছি সত্য কথা কইতেছি। শুনেন, দেশের পরিস্থিতি ভালো না, একা একা মায়া মানুষের রাস্তাঘাটে বাইরে হইতে হয় না। তাইলে এই যে দেখেন না, এই যে বকাইতে পোলা পায় না, আপনার ডিস্টার্ব করলো। থাক, হয়েছে, এসব আমাকে বলতে হবে না। মিস্টেক হতেই পারে, মাঝে মধ্যে এরকম হয় না হয়তো। যাই হোক, তুই যেহেতু আমার এত বড় একটা উপকার করলি, তোকে তো কিছু টাকা দেওয়া দরকার। নে, এখানে 500 টাকা আছে, এটা তোর জন্য। মা, কিরে বাজান? এই নাও 500 টাকা। 500 টাকা কোনে পালি বাজান? উপকারের প্রতিদান মা। বুঝলাম না তোর কথার মানে। মানে হইতেছে উপকার করছি তো, তাই প্রতিদান দিল। আমগো ছোট আপা, ওই যে অথই আপা, যে বাড়িতে আমরা কাম করি। মা হইছে কি, ওই যে উনি বাইর হইতেছিল, হঠাৎ আমগো এলাকায় যে বকাইতে পোলা পাইতাছে না, ওই যে বকুল আতিক ওরা আপা মন্ডে ধরছে, ধইরা চাকু নিয়া কইতেছে টাকা পয়সা যাচ্ছে বাইর কর। ওরা তো আমারে আবার ভয় পায়। আমি গেছি, পলাইছে। এখন আপা বনি কইতাছে তুই আমার উপকার করছস, এই নে 500 টাকা। টাকা দিয়ে উপকারের প্রতিদান দেয় মা। তা তো বুঝলাম, কিন্তু মাইয়া দুটা যে কেমনে এরম হইল? সাহেব তো ভালো মানুষ, কিন্তু দুইটা মাইয়াই জানি কেমন। আচ্ছা মা, কই কি আমরা তো মেলা দিন হইছে ওই বাড়িতে কাম করি, তাই না? আমরা বিরতি দেওয়া দরকার। তুমি আর ওই জায়গায় কামে যাও না, আমি আর ওকে বাজার ঘাট করে দিব না।
কি কস বাজান, এই কাম ছাইড়া দিলে সংসারটা চলবো কেমনে? এক কাম কর, তুই আর একটা জায়গায় কাম টাম দেখ, ওখানে যদি টাকা পয়সা বেশি দেয় তাহলে এই সংসারটা চলবো, আমরা কাম ছাইড়া দিব। আচ্ছা বাজান, তুই না একটা চাকরির ইন্টারভিউ দিছিলি, এটার কি হইলো? মনে হয় না মা ওই চাকরিটা হইছে, কারণ এই চাকরি বাকরি করতে গেলে টাকা পয়সার দরকার হয় না, ঘুষ দেওয়া লাগে, টাকা পাবো কম। আচ্ছা সমস্যা নাই, দেই আমি একটা কাজের ব্যবস্থা করি। আচ্ছা দেই মা, আমি একটা কাজের ব্যবস্থা করি। কাজের ব্যবস্থা হইলে তোমার আর ওই জায়গায় কাজ করতে যাইতে হবে না। হ্যাঁ ঠিকই কইছিস, আমরা কেই আর ওই বাড়িতে কাম করবো না। এক কাম কর, তুই ঘরে যা, আমি যে যা ছিল তাই রান দিছি, ওইতে বাদ দিবি না, যা। ঠিক আছে। মা, মা, মা কই তুমি? মা, কি রে বাজান, বাইরে আসো মা। কি হয়েছে বাজান? মা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? মা গো, আমার চাকরি হয়ে গেছে মা। আলহামদুলিল্লাহ, তো চাকরি হয়েছে? ও মা, আমার সত্যি চাকরি হয়েছে। মা গো, অহন থেকে আর মানুষের বাড়ি কামলা খাটতে হইব না। তোমারে কেউ দুইটা কথা শুনাইবো না। মা, আমরা দুইজনে ঢাকায় চলে যাবো, ওই জায়গায় সুখে শান্তিতে 2 মাস পুঁতে থাকবো। হ বাজান, ঠিকই কইছস। মানুষের বাড়িতে কাম করে সারা জীবন তোরে লেখাপড়া শিখাইছিলাম, তুই মানুষের মতো মানুষ হবি, বড় চাকরি করবি, মেলা আশা ছিল। চাকরি না পাইয়া তুই মানুষের বাড়িতে কামলাগিরি করছস, মানুষের কত কথা শুনছস, আমি মুখ বুঝে সহ্য করছি। অহন আর না, অহন তুই বড় অফিসার হবি, আমার দোয়া থাকলো বাজান। ও মা, আর কারো কথা শুনতে হইব না। হ চল বাজান, আয় ঘরে আয়। মা, আর কারো কথা শুনতে হইব না। হ বাজান। মা, ওই বাড়িতে আর কাম করার দরকার নাই। কালকে রাত যাইয়া আমি কই আসমু না যে ওই বাড়িতে আর কাজ করুম না, কেমন? হ ঠিক কথা কইছিস, আমরা মা বেটা যাইয়া অগর কাছে কয়ে আসবো যে অগরবাড়িতে আর কোনোদিনও আমরা কাম করতে যাব না। আয় বাজান, আয় ঘরে আয়, ভাত খাবি, ভাত খাবি, আয়। চাচা, এই না চা। হ্যাঁ রাখো। চাচা বলতেছিলাম কি, হ্যাঁ, আপনার লাগে আমার একটা কথা ছিল। কি এমন জরুরি কথা বলো? চাচা, আমি আর আমার মা আপনাকে বাড়িতে আর কামে আমু না। হোয়াট? কেন বাবা, কি হয়েছে? কোনো সমস্যা? না চাচা, কোনো সমস্যা না। আসলে হয়েছে কি, আমি চাকরি ইন্টারভিউ দিছিলাম তো, ঢাকায় আমার চাকরি হয়ে গেছে। আচ্ছা, কংগ্রাচুলেশন। বাহ 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 বাহ, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম যে তুমি একদিন ভালো একটা কিছু করবে, হয়ে গেল। এই চাচা, মা আর আমি ছাড়া তো আমার এই দুনিয়ায় কেউ নাই। যেহেতু ঢাকায় চাকরিটা হয়ে গেছে, মারে তো আর এই জায়গায় একা রেখে যাইতে পারি না, তাই মারে সাথে করে নিয়ে যাও। হ্যাঁ সৈকত, তোমার মা আমার বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করেছে, আমি দেখেছি তো, শুধু একমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই সৈকত, সবসময় মনে রাখবে, মায়ের পায়ের নিচে বেহেশত। তাই তুমি চাকরি করে মাকে রাজরানী বানিয়ে রাখবে। হ্যাঁ, আমি বললাম বাবা, তুমি একদিন অনেক বড় হবে। এই যা, আমার জন্য এক কাপ চা নিয়ে যা। আরে এখন আর ও চা কাউকে দিবে না, উল্টো আরো ওকে মিষ্টি খাওয়া। মানে? আরে ওর চাকরি হয়ে গেছে। কি কি হয়েছে? চাকরি? তো কিসের চাকরি শুনি? দারোয়ান? জি না ম্যাডাম, আমি একটা ভালো পোস্টে চাকরি দিছি, বেতনও অনেক, 35,000 টাকা। অফিস থেকে কইছে থাকার জন্য জায়গাও দিব, তাই মারে নিয়ে চলে যেতেছি। আপনাদের সাথে যদি বেয়াদবি করে থাকি, মাফ করে দিবেন, আর হয়তো আপনাদের সাথে আমার দেখা হইব না। তোর সাথে দেখা না হলে কি তাতে আমরা মারা যাব?
না আমাদের কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হবে? তোরা গেলে মানে তুই আর তোর মায়ের বাড়ি থেকে গেলে আমি মনে করি আপদ বিদেয় হলো। অথই, ছেলেটার চাকরি হয়েছে, খুশি হবে তা না ছেলেটার সাথে খারাপ ব্যবহার করতেছে। সৈকত, তুমি ওর কথা কিছু মনে করো না। না চাচা, আমি আপামনের কথা কিছু মনে করি না। শেষবারের মতো দেখা তো, হয়তো পৃথিবীটা গোল, দেখা হয়েও যাইতে পারে। আমি যাই চাচা, আজকে আমার শহরে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, ভালো থেকো, আর সময় পেলে কিন্তু বেড়াতে আসবে। আপদ বিদেয় হয়েছে বাবা, বাঁচা গেল। যাই হোক, আমি রুমে যাচ্ছি, নতুন একটা বুয়ার ব্যবস্থা তো করতে হবে নাকি? ঠিক আছে, যাও। এই জন্যই বলে গবরেও পদ্ম ফুল ফুটে। আপামনি, আপামনি আমার কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? আপামনি আমাকে কিছু টাকা দিবেন, খুব দরকার। দিন না কিছু টাকা। কেন, আমি তোমাকে কেন টাকা দিব? না মানে আসলে আমার বাবা না অনেক অসুস্থ, ঘরে পড়ে গেছে। সংসার চালানোর মতো এরকম কেউ নেই তো। আমি আর বাবা আজকে সকাল থেকে অনেক ক্ষুধার্ত, কিছুই খাইনি। আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে যাওয়ার পথে বাবার জন্য কিছু খাবার নিয়ে যেতে পারতাম। এখানে সে ধান্দামি করো, ভণ্ডামি করো, তাই না? যাও তো এখান থেকে। আপা বিশ্বাস করেন, আপনি যেমনটা ভাবছেন আমি তেমন না। আমি কোনো ভিক্ষুক না, আর আমি ভণ্ডামিও করছি না, ধান্দামিও করছি না। আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আমার বাবা অনেক অসুস্থ, আমি না নিরুপায়, বাবার জন্য কিছুই করতে পারছি না। আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন আমার অনেক উপকার হতো। আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকতাম। আপা আপা দেন না কিছু টাকা। দেখো, বিরক্ত করো না তো, যাও এখান থেকে, যাও। আপা আপা আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপা আমাকে কিছু টাকা দেন, আমার অনেক বড় উপকার হতো। আপা দেন না। বুঝতে পেরেছি, তুমি যাবে না, আমি চলে যাচ্ছি, যাও তো। যত সব। এই নিন 500 টাকা নিন। তুমি এখানে? হ্যাঁ আমি। চিনতে পেরেছেন? আপনাদের বাড়ির চাকর। হ্যাঁ চিনতে পেরেছি, তুমি তো আমাদের বাড়ির সেই চাকর। কিন্তু আজ তোমার এত পরিবর্তন, নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। সময় পরিবর্তনের সাথে সাথে মানুষেরও পরিবর্তন হয়ে যায়, কিন্তু অধঃপতন হয়ে যায় প্রথম দেখলাম। আপনারা তো এত কোটিপতি মানুষ, আপনার বাবা তো টাকা পয়সার অভাব ছিল না, আপনি রাস্তায় মানুষের কাছে ভিক্ষা চাচ্ছেন কেন? হয়েছে পাপ, পাপের ফল, পাপের ফল ভোগ করছি। আমার জন্য আমার বাবা আমার সাথে পাপের ফল ভোগ করছে। একটা সময় মানুষের সাথে এত খারাপ আচরণ করেছি, মানুষকে কখনো মানুষ হিসেবেই মনে করতাম না। টাকার অহংকারে মানুষের সাথে খুব খারাপ আচরণ করেছি। যে পাপগুলো তোমাদের সাথে করেছি সেই পাপের ফল আজকে আমি হাড়ে হাড়ে ভোগ করছি। আজকে আমি রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যে মানুষটা এত অহংকার করে বেড়াতাম, আজকে সেই মানুষটা অন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছি। এমন কি ঘটনা ঘটেছে যার কারণে এখন রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা করতে হচ্ছে? তোমরা যেদিন বাড়ি থেকে চলে এলে ঠিক তারপর থেকেই বাবা কেমন যেন আস্তে আস্তে অসুস্থ হতে লাগলো, আর হুট করে একদিন স্ট্রোক করলো। আর তারপর থেকে না বাবা ব্যবসায় মন লাগাতে পারেনি। বাবার সাথে যে পার্টনারশিপে কাজ করছিল সেই লোকটা বাবার সাথে চালাকি করে সবকিছু নিজের করে নিয়েছে, বাবার কাছ থেকে সব হাতিয়ে নিয়েছে। তারপর
ব্যাংক লোনের কারণে আমাদের বাড়িটাও নিলামে তুলে দিল। তারপর আর কি, রাস্তায় নেমে গেলাম বাবাকে নিয়ে। থাকার মতো যাওয়ার মতো তো কোনো জায়গা আমাদের নেই। এখন অসুস্থ বাবাকে নিয়ে ছোট্ট একটা বস্তিতে আছি। কি করব, আমাকে তো কেউ কাজ দিচ্ছিল না। দিন শেষে বাবার মুখে তো দুমুঠো ভাত আমাকে তুলে দিতে হবে, নাহলে তো আমার বাবা মারা যাবে। তাই তাই আমি বাধ্য হয়ে রাস্তায় নেমেছি, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছি, কিন্তু কেউ আমাকে ভিক্ষাও দিতে চাচ্ছে না। কিন্তু আপনার তো একটা বোন ছিল, সেই বোন দুলাভাই কোথায়? চলে গেছে। আমাদের এই অবস্থায় ফেলে আপু তার স্বামীকে নিয়ে চলে গেছে। বিশ্বাস করো, অসময়ের সময় কেউ আমাদের পাশে নেই। আমরা একদম একা হয়ে গেছি। সব কিছু আমাদের পাপের ফল, সব। হ্যাঁ, আসলে মানুষ যে কর্ম করবে তার ফল তাকেই ভোগ করতে হবে। একটা কথা আছে না, অহংকার পতনের মূল। যাই হোক, নিজেকে মানিয়ে নিতে হয়। এই যে দেখুন না, আমি এখান থেকে চলে যাওয়ার পর ভালো বেতনে একটা চাকরি করছি। আমি, আমার মা খুব ভালো আছি। আমি যদি এখান থেকে না চলে যেতাম তাহলে হয়তো আমার জীবনে পরিবর্তন আসতো না। আচ্ছা, আমি চাচার কাছে যেতে চাই। চাচা কোথায় আছে, আমাকে একটু নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। মাঝে মধ্যেই বাবা তোমার কথা না আমার কাছে জিজ্ঞেস করতো। তুমি যদি যাও, বাবা অনেক খুশি হবে তোমাকে দেখে। চলো আমার সাথে। চলুন।